আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের রক্ত এবং সংবহন তন্ত্রের লেকচার 2। দ্যাট মিনস আমরা হার্টের পরবর্তী অংশগুলো পড়ব। আশা করি তোমরা 1 নাম্বার ক্লাস করে এসে আজকে 2 নাম্বার ক্লাসে পার্টিসিপেট করতেছো। তো আজকের ক্লাসে আমরা মূলত গত ক্লাসের পরের অংশ থেকে শুরু করব। তো আরেকবার আমি একটু বলে ফেলি, আমরা গত ক্লাসে কি কি পড়েছি। গত ক্লাসে আমরা হার্টের প্রাচীর সম্পর্কে জেনেছি। তারপর গত ক্লাসে আমরা সম্পূর্ণ হার্টের ডেসক্রিপশনটা পড়ছি, মানে হার্টের কয়টা চেম্বার আছে, হার্টের কি কি কপাটিকা রয়েছে, হার্টের কি কি তোমার চেম্বার থেকে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যায়, অর্থাৎ টোটাল সার্কুলেশনটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। প্লাস অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক কার্ডিয়াক সাইকেল, সেটাকে আমি একদম সুপার সিম্পলিফাইড ওয়েতে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়া আমরা পড়েছি হচ্ছে মায়োজেনিক যে কন্ট্রোল সিস্টেমটা হার্টের, সেই জিনিসটাও কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। অর্থাৎ অনেকগুলো ইম্পর্টেন্ট সিকিউ প্লাস এমসিকিউ টপিক কিন্তু আমরা গত ক্লাসে শেষ করেছি। আজকে আমরা লেকচার 2 হার্ট পার্ট 2 দিয়ে শুরু করব। আজকের ক্লাসের মেইন টপিকটাই হচ্ছে ভাইয়া ব্যারো রিসিপ্টর, এবং ব্যারো রিসিপ্টরের পর আমরা এই যে সার্কুলেশনকে যে 4 ভাগে ভাগ করা হয় সেটা সম্পর্কে আমরা পড়ব। তো মূলত আজকে ব্যারো রিসিপ্টর দিয়ে ভাইয়া শুরু করতেছি। এই ব্যারো রিসিপ্টরটা বোঝা অনেক একটা টাফ একটা বিষয়, কারণ সত্যি কথা বলতে ভাইয়া নিজের কলেজ লাইফেও এই ব্যারো রিসিপ্টর একদম মানে কোনো মতে করে শেষ করেছিলাম, সত্যি কথা বলতে আর কি। পরবর্তীতে যখন এডমিশন ফেজে যখন পড়াশোনা শুরু করি তখন এটা ডিটেলস পড়ি, তারপরে তো মেডিকেলে তো এটা পড়ে এসে লাগি। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের এই ব্যারো রিসিপ্টর অর্থাৎ উচ্চচাপ ব্যারো রিসিপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসিপ্টরের যে একটা জটিল কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ভাইয়ার নিয়মে একদম সুপার সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করার, এবং পরবর্তীতে আমাদের যে স্লাইড রয়েছে সেই স্লাইডের সাথে মিলিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা, যেন তোমরা জিনিসটা প্রথমে বুঝো, দেন এটাকে মেমোরিতে রাখতে পারো, দেন কিভাবে খাতায় সুন্দর মতো উপস্থাপন করতে পারো, এই জিনিসটা একদম 100% এস্টাবলিশ করা। তো আজকে চলো আমরা শুরু করি আমাদের ব্যারো রিসিপ্টর দিয়ে। তো ব্যারো রিসিপ্টর পড়া শুরু করার আগে তোমাদের একটু বলে নিই ভাইয়া, যদি আমাদের এই ক্লাসগুলো তোমার কাছে একটু হলেও এফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে, কারণ সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমাদের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, রুটিন অনুযায়ী তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ। প্লাস যারা 25 ব্যাচ তাদের কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা, তো তোমাদের কিন্তু এখন যে প্রস্তুতিটা সেটা কিন্তু অনেক গোছানো এবং প্রিসাইজলি নিতে হবে। তো এর জন্য চেষ্টা করতেছি ভাইয়া জুলজি এবং বোটানির যে চ্যাপ্টারগুলো সেগুলো একদম সহজ এবং সাবলীলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। তো আজকে আমরা মূলত পড়বো ব্যারো রিসিপ্টর থেকে শুরু। সবার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে ভাই সংজ্ঞা কী, অর্থাৎ ব্যারো রিসিপ্টর জিনিসটা কী। মানুষের রক্তবাহিকার প্রাচীরে, রক্তবাহিকা বলতে ধমনী, শিরা, কৈশিকজালিকা, এটার প্রাচীরে বিশেষ কিছু সংবেদী স্নায়ুতন্ত্র, সংবেদী মিনস সেন্সরি নার্ভ, স্নায়ু মানে নার্ভ আর প্রান্ত মানে এন্ডিং, সেন্সরি নার্ভ এন্ডিং রয়েছে। এগুলো কখন স্টিমুলেটেড হয়? যখন রক্তচাপ পরিবর্তন হয় তখন বিশেষভাবে একটা সাড়া দেয়। এগুলো কি করে? বিশেষভাবে একটা সাড়া দেয় এবং দেহের চাপের ভারসাম্য রক্ষা করে। তার মানে কি? ধরো তোমার ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেল, অথবা তোমার ব্লাড প্রেশার হঠাৎ কমে গেল, এই যে বাড়লো বা কমলো, এই জিনিসটা যেন তোমার শরীরে কোনো ক্ষতি করতে না পারে, এই জিনিসটাকে ভারসাম্যে আনে। অর্থাৎ আমাদের যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশারটাকে আবার কি করে? ভারসাম্য রক্ষা করে বা ভারসাম্যে নিয়ে আসতে সাহায্য করে একগুচ্ছ কি বলতে হবে, নার্ভ এন্ডিং বা একটা নার্ভ, কতগুলো নার্ভ, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে ব্যারো রিসিপ্টর। এই যে সেন্সরি নার্ভ এন্ডিং, এগুলোকেই বলা হয় হচ্ছে ব্যারো রিসিপ্টর। তো ব্যারো রিসিপ্টরের সংজ্ঞাটা তোমার পড়া কিন্তু একদম কম মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার লাগবে। তো এইসব যে স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করতে পারে এবং শনাক্ত করে এটাকে কোথায় পাঠায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আসলে কোন জায়গাটাকে বলে বলো তো ভাই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আসলে ব্রেনটাকে বোঝায়। আর একটু যদি স্পেসিফিকলি বলি, ব্রেইনের কোথায় ভাইয়া? ব্রেইন স্টেমে পাঠায়। আর ব্রেইন স্টেমে 2টা জিনিস খুব সুন্দর মতো থাকে, একটা হচ্ছে ভাইয়া মেডুলা, আর একটা হচ্ছে পন্স। অর্থাৎ এই যে রক্তচাপ বাড়া বা কমা, এটা একটা সংকেত প্রেরণ করে। এই সংকেতটা ওই যে নার্ভ, এই নার্ভটা কোথায় পাঠিয়ে দেয়? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে ভাই প্রিসাইজলি কোনটা বলছি? আমাদের পন্স এবং মেডুলা, যেটা হচ্ছে ব্রেইন স্টেম গঠন করে, পাঠায়। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ডের মাত্রায় এবং শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকভাবে ভূমিকা পালন করে। আমরা তো জানি আমাদের শরীরের যত নিয়ন্ত্রণ সব কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আসে। অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বস যা আদেশ দিবে সেটাই হচ্ছে আমাদের সারা শরীর পালন করবে। তো বস আদেশ দিছে যে রক্তচাপ কমাই ফেলো। ধরো আমাদের শরীরে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেছে,
তো এই ব্লাড প্রেশার বাড়ার যে খবরটা পাঠাবে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। কে পাঠাবে? পাঠাবে হচ্ছে এই ব্যারো রিসিপ্টর। তার মানে কি আমরা বলতে পারি না ব্যারো রিসিপ্টর একটা ওয়ান টাইপ অফ দূত হিসাবে কাজ করে, অর্থাৎ একজন প্যাসেঞ্জার হিসাবে কাজ করে, যে হচ্ছে এক জায়গার খবর আরেক জায়গায় হচ্ছে বহন করে, কোথা থেকে কোথায় নিয়ে যায়। যেখানে ব্লাড প্রেশারটা বাড়ছে সেখান থেকে ব্লাড প্রেশার কোথায় বাড়বে? অবশ্যই রক্তবাহিকায় ব্লাড প্রেশার বাড়বে। ব্লাড যখন আমাদের ধমনী দিয়ে যায়, ধরো এই একটা ধমনী দিয়ে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, এই একটা ধমনী, এই হচ্ছে স্বাভাবিক ব্লাড যাচ্ছে, ব্লাড করবে কি এই ধমনীর যে গাত্র বা ধমনীর যে তোমার এই যে প্রাচীরে কি করবে? হিট করবে। যখন হিট করবে তখন হবে কি একটা চাপ সিস্টেম, একটা প্রেশার তৈরি হবে, আর এই প্রেশারটাকেই আমরা বলি ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাড বা রক্তবাহিকার মধ্যে দিয়ে চলাচলের সময় তার গায়ে বা তার প্রাচীরে যে চাপটা দেয় সেটাকেই বলা হয় রক্তচাপ। তো রক্তচাপ যদি বাড়ে, কোথায় বাড়লো? ধমনী অথবা শিরা অথবা কোষিজালিকায় বাড়লো। এই বাড়ার খবরটা আমাদের যে দূত বা আমাদের যে কি বলে এটাকে এসে পরিবহনের যে কুরিয়ারকে ব্যারো রিসিপ্টর সে কোথায় পাঠাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তো ভাই স্পেসিফিকলি বলছি, আমরা যদি এটাও বলি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোথায় পাঠাবে? পন্স অ্যান্ড মেডুলাতে পাঠাবে। এবং পন্স এবং মেডুলা এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে বস তখন আদেশ দেবে এই তুই ব্লাড প্রেশার কমাই ফেল। তো সেই সময় আদেশ পেয়ে ব্লাড প্রেশার কি হবে? কমে যাবে। অর্থাৎ যেই ব্লাড প্রেশারটা খুব বেড়ে গেছিল, হাই ব্লাড প্রেশার ছিল, সেটা এখন লো ব্লাড প্রেশার হবে। এবং এভাবেই হচ্ছে আমাদের এই যে কথাটা বলছি, ভারসাম্য রক্ষা হবে। এবং এই টোটাল কাজটা কে করে? ব্যারো রিসিপ্টর করে। তো আমাদের এখন এই জিনিসটাই জানতে হবে যে এই যে ব্যারো রিসিপ্টরটা সংকেত যে বহন করতেছে, সে কিভাবে, কোথায় থেকে, কার কাছে, কাদের মাধ্যমে এই সংকেতটা বহন করতেছে। এই জিনিসটা যদি আমরা একবার বুঝে ফেলতে পারি তাহলে হচ্ছে ব্যারো রিসিপ্টর জিনিসটা আমাদেরকে একদম সহজ লাগবে। তো ব্যারো রিসিপ্টরকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসিপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসিপ্টর। তো ব্যারো রিসিপ্টরের কনসেপ্ট বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় মহাধমনী। আনসারটা কি পাইছো তোমরা? সবচেয়ে বড় মহাধমনী কোনটা? আশা করি তোমরা জানো। আমার শরীরের সবচেয়ে বড় মহাধমনী হচ্ছে অ্যাওর্টা অথবা আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টার একদম গঠন যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে ব্যারো রিসিপ্টরের অবস্থানগুলো জানা আমাদের জন্য অনেক সহজ হবে। তো আগে তোমাদেরকে আমি এই আর্চ অফ অ্যাওর্টা বা আর্চ বা অ্যাওর্টা এইটার গঠনটা তোমাদের একটু আমি বুঝিয়ে নিই। তাহলে চলো ভাইয়া আমরা এখন শুরু করি আর্চ অফ অ্যাওর্টার ডিসক্রিপশন পড়া। আর্চ অফ অ্যাওর্টার ইতিহাস এখন আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। আর্চ অফ অ্যাওর্টা। তো ভাইয়া চিন্তা করো, আমরা যখন আমাদের হার্টের আলটিমেট পিকচারের মাধ্যমে সুপার সিম্পলিফাইড ওয়েতে যখন হার্ট আমরা আঁকা শিখছি, তো সেই হার্টটা কেমন ছিল? এই হার্ট আঁকাটা আমরা শিখছিলাম না, এই যে হার্ট। তখন ভাইয়া বলছিলাম যে হার্টের এই যে এইটা অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে, কোথা থেকে? বাম ভেন্ট্রিকল থেকে আমাদের সম্পূর্ণ হিউম্যান বডিতে, ধরো এইটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে কে রক্ত সাপ্লাই দেয়? এখানে হচ্ছে রক্ত সাপ্লাই দেয় কে? এইটার নাম আমরা কি দিয়েছিলাম ভাইয়া? অ্যাওর্টা। এটার নাম আমরা অ্যাওর্টা দিয়েছিলাম, রাইট ভাইয়া? তো এখন আমরা মূলত এই অ্যাওর্টারই ডিসক্রিপশনটা পড়বো। তো তুমি চিন্তা করবে এই যে অ্যাওর্টাটা যখন বাম ভেন্ট্রিকল থেকে তৈরি হচ্ছে, এই অ্যাওর্টার তিনটা ভাগ আছে। একটা হচ্ছে যখন সে এই যে বাম ভেন্ট্রিকল থেকে তৈরি হচ্ছে একটা অংশ হচ্ছে যখন সে এখানে একটু বেঁকে যাচ্ছে, দেখো এই জায়গাটা একটু বেঁকে গেছে কিন্তু, রাইট? আবার আরেকটা অংশ হচ্ছে যখন সে একদম আমার বডিতে আসতেছে, অর্থাৎ নিচু হয়ে যখন আমার বডিতে আসতেছে। যখন সে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে একটু উপরের দিকে উঠতেছে, তখন এই জায়গাটাকে বলা হয় হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটাকে কি বলা হয় ভাইয়া? অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর অ্যাসেন্ডিং কথাটার মানে হচ্ছে ভাইয়া উপরে ওঠা বা ক্লাইম্বিং এর মাধ্যমে উপরে ওঠা, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এরপরে আরেকটা অংশ যেটা হচ্ছে একটু বেঁকে গেছে, একটু বাঁকা অংশ, বাঁকা কথাটার আরেকটা মানে হচ্ছে আর্চ। এই জন্য এই বাঁকা অংশটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা। আর যেই অংশটা নিচের দিকে নেমে গেছে ভাইয়া, সেই নিচের দিকে নেমে যাওয়া জায়গাটা, সবুজ জায়গাটা, সেটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। কি অ্যাওর্টা ভাইয়া? ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে দেখো এই যে একটা অ্যাওর্টা, এই দেখো একটা অ্যাওর্টার কয়টা ভাগ? তিনটা ভাগ। এইটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। যেটা নিচের দিকে নেমে গেছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। আর যেটা উপরের দিকে উঠতেছে সেটাকে বলা হচ্ছে কি? অ্যাসেন্ডিং অ্যাওর্টা। নিচের দিকেরটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার কয়টা ভাগ? তিনটা ভাগ। বোঝা গেছে ভাইয়া? শেষ। এখন খেয়াল করো, এই যে তোমার আর্চ অফ অ্যাওর্টা থেকে প্রধানত তিনটা বের হবে। কয়টা? তিনটা নালী বের হবে। তোমাকে তিনটা নালীর নাম মনে রাখতে হবে, কিন্তু ভাইয়া আগে তোমাদেরকে একে জিনিসটা বুঝে দেখতে সহজ লাগবে। দেখো, প্রথমেই হচ্ছে দুইটা ক্যারোটিড আর্টারি বের হবে। কয়টা ক্যারোটিড আর্টারি? দুইটা। এই দেখো দুইটা ক্যারোটিড আর্টারি আমি আঁকতেছি। কয়টা ক্যারোটিড আর্টারি আঁকতেছি? দেখো দুইটা। এই যে ক্যারোটিড আর্টারি যে আঁকলাম ভাইয়া, এদের নাম হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। কি আর্টারি ভাইয়া?
কমন ক্যারোটিড ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি। দেখো তবে এইটা হচ্ছে লেফট সাইডের, দ্যাটস ওয়াই এটার নাম লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এইটার নাম হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে কমন ক্যারোটিড আর্টারি আমরা কয়টা এঁকে ফেললাম? দুইটা। একটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এবং দুইটার উৎপত্তি কোথা থেকে বলো তো? দুইটার উৎপত্তি হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওর্টা থেকে। শেষ, এই কথা বোঝা গেল। এখন এই যে কমন ক্যারোটিড আর্টারি, এরা গিয়ে আবার দুই দিকে বিভক্ত হবে। দেখো এই যে রাইট কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে সামনে গিয়ে দুইটা ভাগে ভাগ হবে, এই এভাবে দুইটা ভাগে ভাগ হবে। আবার ঠিক একইভাবে লেফট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে দুই ভাগে এভাবে ভাগ হবে। দেখো দুইটা ভাগে ভাগ হচ্ছে দুইটা। তো আগে লেফটেরটা তোমাদের বুঝাই। লেফট কমন ক্যারোটিড আর্টারি এই যে এটা হচ্ছে বাইরের দিকে আছে। এটা কি বাইরের দিকে আছে? না, দেখো ভাই এটা দেখাচ্ছে বাইরের দিকে। আবার রাইট কমন ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে কি বাইরের দিকে আছে না, দ্যাটস ওয়াই এদের নাম এক্সটার্নাল। এদের নাম কি? এক্সটার্নাল। তাহলে এটাকে কি আমি বলতে পারি না এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি? কোনো ঝামেলা আছে? নাই। আবার এটাকেও বলা যায় না এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি? বলা যাবে, রাইট? তো দুইটাকে আমি এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি বললাম, কিন্তু এদের কিন্তু অবস্থানগত পার্থক্য আছে। লেফটেরটার নাম হবে লেফট এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি, আর এটার নাম হবে রাইট এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি। বুঝা গেছে? তাহলে ভেতরের দুইটার নাম হবে কি ভাই বলো তো? ভেতরের দুইটার নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। নাম কি ভাই? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো এদেরকেও ভাগ করা যায়। এটার নাম লেফট ইন্টারনাল ক্যারোটিড কমন ক্যারোটিড আর্টারি, আর এটার নাম হচ্ছে রাইট ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি। নামগুলো একটু দূরবোধ্য মনে হইতেছে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারতেছো। মানে এই দুইটা কমন ক্যারোটিড আর্টারি আবার গিয়ে দুই ভাগে ভাগ হয়েছে, এবং রাইট এক্সটার্নাল বাইরের দিকে এবং লেফট এক্সটার্নাল, আর ভেতরে দুইটাকে বলছি আমি রাইট ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি, আর এটার নাম হচ্ছে লেফট ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি। তাহলে কমন ক্যারোটিড আর্টারির কনসেপ্টটা বোঝা গেছে, মানে চিত্রটা বোঝা গেছে। শেষ। এখন এখানে খেয়াল করবে এই যে নাম যেটা, অর্থাৎ রাইট কমন ক্যারোটিড আর্টারি, যেটা রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে একটা নালী বের হবে, এই রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে একজন বের হবে। আবার এই একটা বের হলো রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে, আবার এই যে আর্চ অফ অ্যাওর্টার পাশ থেকে আরেকজন বের হবে। এই যে রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে যে বের হয়েছে তার নাম হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। কি নাম ভাইয়া? রাইট সাবক্লেভিয়ান আর্টারি। আর একদম ডিরেক্ট আর্চ অফ অ্যাওর্টা থেকে যে বের হয়েছে তার নাম হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে ভাইয়া দেখো তোমার কাছে এখানে কিন্তু একটা এমসিকিউ, যে রাইট সাবক্লেভিয়ান আর্টারি কোথা থেকে উৎপন্ন হয়? আনসার হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে। আর লেফট সাবক্লেভিয়ান আর্টারি কোথা থেকে উৎপন্ন হয়? তখন আনসার হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থেকে। আশা করি এমসিকিউটা তোমরা একদম ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু সাবক্লেভিয়ান যে আর্টারিগুলো সেগুলো কিন্তু বুঝে গেছি, অর্থাৎ লেফট সাবক্লেভিয়ান আর্টারি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়, রাইট সাবক্লেভিয়ান আর্টারিটা উৎপন্ন হয় কোথা থেকে? রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে। তাইলে আমরা এখন পর্যন্ত অনেকগুলো আর্টারির নাম পড়ে ফেলতেছি, রাইট এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি, যেগুলো হচ্ছে পরবর্তীতে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়, দুইটা হয় এক্সটার্নালি, দ্যাটস ওয়াই এদের নাম রাইট এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি। আবার ভেতরের দিকে যেগুলো সেগুলোকে বলা হয় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, কিন্তু রাইট এবং লেফটের কারণে তাদের নাম দিয়েছি আমরা রাইট ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি। এরপরে আমরা নিচে সাবক্লেভিয়ান দেখলাম, যে রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এবং ডিরেক্ট আর্চ অফ অ্যাওর্টা থেকে উৎপন্ন হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো আশা করি এই সাবক্লেভিয়ান আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি এবং বাকি সবগুলো তোমরা বুঝতে পারছো। এখনো কিন্তু শেষ না, এখনো রয়েছে। তোমাদের জন্য আমি এই চিত্রটা একটু লিখে রাখছি, অসুবিধা নেই, চিত্রটা তোমরা একটু বুঝবা। দেখো এই যে ভাইয়া, দেখো রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর রাইট কমন ক্যারোটিড আর্টারি, এই তো এদের যে গোড়ার দিকে জায়গাটা, এই যে গোড়ার দিকে জায়গাটা, এই জায়গাটায় আরেকটা আর্টারি, এই আর্টারির নাম হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি। নাম কি ভাইয়া? ব্রাকিওসেফালিক আর্টারি। সেফালিক আর্টারি। তার মানে কি ব্রাকিওসেফালিক আর্টারি থেকে আমি বলতে পারি না রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইট সাবক্লেভিয়ান আর্টারি উৎপন্ন হয়? দেখো এত সময় তোমাদের আমি বললাম যে রাইট সাবক্লেভিয়ান আর্টারিটা উৎপন্ন হয় রাইট কমন ক্যারোটিড আর্টারি। রাইট কমন ক্যারোটিড আর্টারি কোথা থেকে উৎপন্ন হয়? ব্রাকিওসেফালিক আর্টারি থেকে। আশা করি তাহলে তোমাদের ক্লিয়ার জিনিসটা। এই যে টোটাল চিত্রটা, এই চিত্রটা সলিফাইড ওয়েতে একটু খেয়াল করো। এই দেখো এইটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা যেটা উপরের দিকে উঠতেছে, দেখো এটা উপরের দিকে উঠতেছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, রাইট ভাইয়া? যেটা নিচের দিকে নামতেছে, দেখো এটা নিচের দিকে নামছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। আর এখানে যে যে একটা
টার্নওভারের মতো বাঁক, সেই বাঁকের নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। দেখো আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা জিনিস উৎপন্ন হয়েছে, তিনটা জিনিস দেখো তো, তিনটা জিনিস না আর্চ অফ অ্যাওর্টা থেকে। এটাকে অনেক সময় আমরা মনে রাখি বিসিএস দিয়ে। কি দিয়ে মনে রাখি? বিসিএস। মানে ব তো না, বি দিয়ে মনে রাখবা ব্রাকিও সেফালিক আর্টারি। সি দিয়ে মনে রাখবা কমন ক্যারোটিড আর্টারি। আর এস দিয়ে মনে রাখবা সাবক্লেভিয়ান আর্টারি। এখন তোমাদের আমি একটু ব্যাখ্যা বুঝাই। দেখো আর্চ অফ অ্যাওর্টা থেকে ডিরেক্ট উৎপন্ন হইতেছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ডিরেক্ট উৎপন্ন হইল না ভাইয়া? দেখো এই জিনিসটা কিন্তু আমরা আগে চিত্র রাখছি। দেখো আর্চ অফ অ্যাওর্টা থেকে ডিরেক্ট কিন্তু আমরা লেফট সাবক্লেভিয়ান আর্টারি উৎপন্ন করছি। আবার দেখো এই আর্চ অফ অ্যাওর্টা থেকে কিন্তু লেফট কমন ক্যারোটিড আর্টারিও কিন্তু ডিরেক্ট উৎপন্ন হয়েছে। দেখো তো এই যে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা কিন্তু ডিরেক্ট উৎপন্ন হয়েছে। এই দেখো মাঝখানে যেটা লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা কিন্তু কি ডিরেক্ট উৎপন্ন হয়েছে, এটাও কিন্তু আমরা এখানে করছি। দেখো এই দেখো লেফট কমন ক্যারোটিড আর্টারিটা কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট উৎপন্ন করছি। এই দেখো এখানে গোড়াটা দেখো, তোমরা এই কয়টার গোড়া দেখো। এই যে লেফট, প্রথম হচ্ছে এই যে সাবক্লেভিয়ান আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি যেটা দিয়ে আমরা এস বোঝাচ্ছি, তারপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি যেটা দিয়ে আমরা সি বোঝাচ্ছি। আর এদিকে দেখো, এদিকে শুরুটা হয় বি দ্বারা। প্রথমে ব্রাকিওসেফালিক আর্টারি যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, যেইটা পরবর্তীতে দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, আর একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এটাই কিন্তু এই চিত্রে দেওয়া। দেখো এই দেখো যখন সে গোড়ার দিকেটার নাম ব্রাকিওসেফালিক আর্টারি, পরবর্তীতে এটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা নাম হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, রাইট ভাইয়া? পরবর্তীতে এরাও দুইটা ভাগে ভাগ হয়, ও হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়। ওটার নাম তো আমরা পড়ছি এক্সটার্নাল এবং ইন্টারনাল হিসেবে, রাইট ভাইয়া? তো আশা করি এই হার্টের অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থেকে যতগুলো ব্রাঞ্চ তৈরি হলো, ব্রাঞ্চগুলো তোমরা ধরতে পারছো। তো আরেকটু কাহিনী আছে। আর্চ অফ অ্যাওর্টা অর্থাৎ ডিসেন্ডিং অ্যাওর্টা যখন নিচের দিকে নামে, তখন এটার নাম প্রথমে হয় থোরাসিক অ্যাওর্টা, এবং পরবর্তীতে এখানে আরও অনেক বড় ব্রাঞ্চ যেটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি আর্চ অফ অ্যাওর্টা কার ব্রাঞ্চ? আর্চ অফ অ্যাওর্টা কার ব্রাঞ্চ? তোমাকে যদি প্রশ্ন করে তাহলে তুমি বলবা আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে থোরাসিক ডাক্টের ব্রাঞ্চ। আবার থোরাসিক ডাক্ট কার ব্রাঞ্চ এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বলবা এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এই জিনিসটা কেন আমরা পড়লাম জানো ভাইয়া? এই চিত্রটা যদি তুমি একবার বুঝে যাও, তাহলে তুমি ব্যারোরিসেপ্টর একদম সুপার সিম্পলিফাইড ওয়েতে বুঝতে পারবা। এই জন্য তোমাদেরকে আমি আগে আর্চ অফ অ্যাওর্টার ডিসক্রিপশনটা সুন্দর মতো বোঝালাম। এখন দেখবা এই আর্চ অফ অ্যাওর্টা আমরা বুঝে গেছি না, ব্যারোরিসেপ্টর তোমার জন্য কত সহজ মনে হয়। চলো ব্যারোরিসেপ্টর শুরু করি। আচ্ছা কর্নারি আর্টারি আমি একটু পরে পড়াবো তোমাদের। কর্নারি আর্টারি, হ্যাঁ আচ্ছা কর্নারি আর্টারিটা একটু পরে একটু ভাইয়া একটু টাইম দাও। দেখো তো ভাইয়া, এই দেখো আর্চ অফ অ্যাওর্টার, এটা কি অ্যাসেন্ডিং অ্যাওর্টা না? এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে দুইটা নালী বের হবে, দুটোটাই হচ্ছে করোনারি আর্টারি। কি নাম? করোনারি আর্টারি। দেখো এই চিত্রের দিকে খেয়াল করো, এই না হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টার এদিক দিয়ে দেখো একটা, এদিক থেকে একটা বের হয়েছে। একটা নাম রাইট করোনারি আর্টারি, একটা নাম লেফট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিগুলো কোথায় সাপ্লাই দেয় জানো ভাই? ডান এট্রিয়ামে। কোথায় সাপ্লাই দেয়? ডান এট্রিয়ামে। আমরা মনে আছে করোনারি সাইনাস পড়ছিলাম, এই করোনারি সাইনাসে গিয়ে তারা মিলিত হবে এবং ডান এট্রিয়ামে হচ্ছে ব্লাড সাপ্লাই দেবে। তার মানে কি এই রাইট এবং লেফট করোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি, আর এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই দুটোটাও কিন্তু আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। ওকে, আর্চ অফ অ্যাওর্টার কোন দিকের ব্রাঞ্চ যদি তোমাকে প্রশ্ন করে, তাহলে কি বলবা? যে ভাই এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে রাইট এবং লেফট করোনারি আর্টারি তৈরি হয়। শেষ। তো চলো এখন আমরা উচ্চচাপ ব্যারিসেপ্টরটা শুরু করি। কোন ব্যারিসেপ্টর শুরু করবো? উচ্চচাপ ব্যারিসেপ্টর। তোমাদের বলছি ব্যারিসেপ্টর দুই প্রকার, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারিসেপ্টর। উচ্চচাপ ব্যারিসেপ্টরের আরেক নাম হচ্ছে আর্টারিওল ব্যারিসেপ্টর। তো চলো শুরু করি আমরা উচ্চচাপ ব্যারিসেপ্টরের ইন ডিটেলস। তো এখন আমরা হচ্ছে ভাইয়া দেখবো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা আর্টারিওল ব্যারোরিসেপ্টর। একটু খেয়াল করো ভাই কি বলছি। এখন আমরা হচ্ছে প্রথম যে ব্যারোরিসেপ্টরটা অর্থাৎ উচ্চচাপ বা আর্টেরিওল ব্যারোরিসেপ্টরটা পড়ে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তো এই ব্যারোরিসেপ্টরটা পড়ার আগে আমাদেরকে আমাদের চিত্রটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। অর্থাৎ এই যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা কোথায় থাকে মনে রাখবা। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, এটার নাম কি? ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। আর এটার নাম হচ্ছে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর। তো আমাদেরকে ভাই আসলে আগে জানতে হবে যে এই যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর এটা কোথায় থাকে, এর আগে জানতে হবে এক নম্বরে। আর দুই নম্বরে জানতে হবে এই যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা বা আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টরটা কীভাবে কাজ করে। তো আমরা যখন এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের ডিসক্রিপশন পড়বো, আমরা দেখব যে যখন আমার শরীরের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন কিভাবে এই ব্যারোরিসেপ্টরগুলো ব্লাড প্রেশারটাকে ভারসাম্যে আনে। আবার যখন ব্লাড প্রেশার কমে যায়,
কিভাবে আমাদের দেহকে সে ভারসাম্যে আনে, এই জিনিসটা আমরা দেখবো। তো সবার আগে কি বললাম ভাইয়া, চিত্রটা এঁকে আমরা জিনিসটা ক্লিয়ার করি। এই কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি আর্চ অফ অ্যাওর্টা বুঝাইলাম। তো আর্চ অফ অ্যাওর্টা কেন এত আমি তোমাদের ডিটেলসে বুঝাইলাম, এই জিনিসটা এখনই তোমরা বুঝতে পারবা। তো দেখো এই চিত্রটাই আর্চ অফ অ্যাওর্টা চিত্রটা আবার ভাই আঁকতেছি। তো প্রথমে আমরা কি আঁকবো, এই যে হলো আর্চ অফ অ্যাওর্টা। তারপরে আমরা জানি আর্চ অফ অ্যাওর্টা থেকে কি হয়, আর্চ অফ অ্যাওর্টা থেকে এই হলো দুইটা কমন ক্যারোটিড আর্টারি, রাইট ভাইয়া? এই একটা কমন ক্যারোটিড আর্টারি, এই হচ্ছে আর একটা কমন ক্যারোটিড আর্টারি, এটা আমরা জানলাম। এরপর আমরা কি জানি যে এই কমন ক্যারোটিড আর্টারিটা এদিকে এদিকে দুই দিকে ভাগ হয়ে যায়, এটাও হচ্ছে দুই দিকে ভাগ হয়, দুইটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল, রাইট ভাইয়া? আর এটা জানি হচ্ছে লেফট, এটা হচ্ছে সরি রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এইটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আমি একটু পাশে লিখে ফেলি, লেফট, সরি এটা লেফট না, এটা হচ্ছে তোমার রাইট, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এইটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আশা করি এখন তোমরা নামগুলো বুঝতে পারবা। আর এইটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, রাইট ভাইয়া? আর এইটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, এটাও জানো তোমরা। আর এইটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর উপরে এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, এটাও তোমরা জানো। শেষ। আর উপরের ব্রাঞ্চগুলো আর বাদ দাও, ওইটা আমি লিখলাম না। তো এই হচ্ছে আমাদের অ্যাওর্টা থেকে উৎপন্ন যতগুলো আর্টারি, সবগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, আরেকটা জিনিস এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে। সেটা কি আমাদের মস্তিষ্কে, আমি একটু মস্তিষ্কে আমাদের ব্রেনটা আঁকি। আমাদের ব্রেনের একটা পার্টের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই যে পার্টটা, আমি একটু এঁকে ফেলি। এই পার্টটার নাম কীভাবে আমি বলি তোমাদের, এই যে পার্ট, এটা হচ্ছে আমাদের মূলত পশ্চাৎ মস্তিষ্ক, আমাদের হাইন্ড ব্রেন। এটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেনটাকে আমি আঁকলাম, আমাদের হাইন্ড ব্রেন, যেটার দুইটা অংশ নিয়ে আমাদের মূল কথাবার্তা। একটা অংশের নাম হচ্ছে ভাইয়া, দেখো এইটার নাম হচ্ছে মেডুলা, এটার নাম কি, মেডুলা, ঠিক আছে ভাইয়া? আর এইটার নাম হচ্ছে পন্স। এই মেডুলা আর পন্স হচ্ছে এই আমাদের যে ক্যারোটিড আর্টারিগুলো এটার সাথে যুক্ত। কিভাবে যুক্ত আমি তোমাদেরকে বলি। এই যে মেডুলাটা, ওয়েট আমি অন্য একটা কালির কলম নেই, এখান থেকে একটা স্নায়ু আসবে। দেখো পন্স এবং মেডুলা থেকে দুইটা স্নায়ু বের হবে, একটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু আর একটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। কয়টা স্নায়ু? দুইটা। তো যখন একটা ভ্যাগাস স্নায়ুটাকে আঁকি আমি, দাঁড়াও, হ্যাঁ, এই যে দেখো পন্স থেকে আমি একটা স্নায়ু আঁকতেছি, যেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। এটা দেখো তো কোথায় ঢুকছে এসে, দেখো তো ভাইয়া এটা কোথায় এসে প্রবেশ করছে, দেখো তো এই স্নায়ুর নাম ভাইয়া কি বলছি, ভ্যাগাস নার্ভ, ঠিক আছে ভাইয়া? এটার নাম হচ্ছে ভ্যাগাস নার্ভ। ওকে, গেল। আরেকটা স্নায়ু বের হবে, যেইটা হচ্ছে এইখানে আসবে, অর্থাৎ ক্যারোটিড আর্টারিতে আসবে। এইটার নাম হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। এটার নাম কি, ফেরেঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে ভাইয়া? এটার নাম হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। তো তোমাদেরকে ভাইয়া যে জিনিসটা একটু দেখতে বলতেছি, সেটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ এবং ভ্যাগাস নার্ভ কোথায় এসে ঢুকছে এটা, বা কোথায় এসে থামছে। দেখো গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস নার্ভ দুটোটাই হচ্ছে হাইন্ড ব্রেন থেকে উৎপন্ন হয়ে, গ্লসোফেরেঞ্জিয়ালটা আসছে কমন ক্যারোটিড আর্টারিতে, আর ভ্যাগাস নার্ভটা কোথায় আসছে, অ্যাওর্টিক বা অ্যাওর্টা বা আর্চ অফ অ্যাওর্টাতে। এই জিনিসটা তোমরা একটু ভালো মতো আইডেন্টিফাই করবা। গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ু দুইটার কাজ তোমাদেরকে একটু বলে রাখি। এই যে গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস, এদের দুইটা আলাদা আলাদা কাজ আছে। ভ্যাগাস নার্ভটা হচ্ছে প্যারাসিম্পেথিক টাইপ। কেমন ভাইয়া? প্যারাসিম্প্যাথেটিক টাইপ। তো প্যারাসিম্প্যাথেটিক টাইপের যে নার্ভগুলা, তাদের মেন কাজ হচ্ছে আমাদের যে হার্ট রেট সেটাকে কমাই ফেলা। সেটাকে কী করে ভাইয়া? কমাই ফেলা। তাহলে গ্লসোফেরেঞ্জিয়াল উল্টা কাজ করে, তার মানে গ্লসোফেরেঞ্জিয়ালটা হচ্ছে সিমপ্যাথেটিক নার্ভ। কেমন নার্ভ ভাইয়া? সিমপ্যাথেটিক নার্ভ। আর সিমপ্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে উল্টা, তার মানে হার্ট রেট বাড়াই ফেলা। তাহলে তুমি এটা যে চিন্তা করো ভাইয়া, কেউ যদি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভে যদি স্টিমুলেশন দেয়, তাহলে কি হার্ট রেট বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি হার্ট রেট বাড়বে। তার মানে তুমি যদি, আচ্ছা আমি আরেকটা পেজ একটু দেখাই, তুমি যদি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভে যদি স্টিমুলেশন পাঠাও, তাইলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন সেটা কি বাড়বে নাকি কমবে? ভাইকে একটু বলো তো। সিম্প্যাথেটিক স্টিমুলেশন অবভিয়াসলি বাড়বে। আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি বাড়ে, তাহলে হচ্ছে হার্ট রেট বাড়বে না কমবে? ভাই বলো তো। হার্ট রেট কিন্তু বাড়বে। আবার উল্টা কাজ যদি হয়, যে কোনোভাবে যদি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের স্টিমুলেশন যদি কমে যায়, তার মানে কি, যদি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের স্টিমুলেশন যদি কমে, তাইলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কমবে না বাড়বে? অবভিয়াসলি সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা কমবে। আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন কমলে হার্ট রেট কী হবে? কমে যাবে। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সাথে হার্ট রেটের কি সম্পর্ক? বুঝলা তো? গ্লসোফেরেঞ্জিয়াল স্টিমুলেশন সমানুপাতিক সিম্প্যাথেটিক স্টিমুলেশন সমানুপাতিক হার্ট রেট। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? কারণ এই জিনিসটা আমাদেরকে এখন ব্যারোরিসেপ্টর বুঝতে সাহায্য করবে। ওকে, আচ্ছা
এখন দেখো আমরা কিন্তু গ্লসোফিরিঞ্জিয়াল নার্ভ এবং ভ্যাগাস নার্ভের গঠনটা বুঝে গেলাম। থামো, তাহলে আমাদের তো বললাম যে বায়োরিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে ক্যারোটিড বায়োরিসেপ্টর আর একটা হচ্ছে অ্যাওর্টিক বায়োরিসেপ্টর। এগুলো আসলে কোথায় থাকে? এই দেখো ভাইয়া, এই যে ক্যারোটিড, ক্যারোটিড আর্টারি, এই দুই ক্যারোটিড আর্টারি অর্থাৎ লেফট এবং রাইট ক্যারোটিড আর্টারির এখানে থাকে হচ্ছে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। এখানে কি থাকে? ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। আর এই আর্চ অফ অ্যাওর্টাতে থাকে হচ্ছে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর। এখন তুমি বুঝতে পারলা কেন ভ্যাগাস নার্ভ আর্চ অফ অ্যাওর্টাতে আসছে আর গ্লসোফিরিঞ্জিয়াল নার্ভ কেন কমন ক্যারোটিড আর্টারিতে আসছে। কারণ এখানেই হচ্ছে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টরগুলোর অবস্থান। আশা করি বোঝা গেছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর কোথায় অবস্থিত, তুমি সিম্পলি আনসার দিবা যে ভাই এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি, দুইটা ক্যারোটিড আর্টারি যেটা পরবর্তীতে ক্যারোটিড সাইনাস গঠন করে এবং অ্যাওর্টাতে অবস্থিত। ক্লিয়ার? ক্যারোটিড বায়োরিসেপ্টর এবং অ্যাওর্টিক বায়োরিসেপ্টরের অবস্থানটা ক্লিয়ার। আচ্ছা, এই চিত্রের ভ্যাগাস গ্লসোফিরিঞ্জিয়াল কিভাবে এসে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক থেকে এসে যুক্ত হইল সেই জিনিসটাও তোমরা ক্লিয়ার। অর্থাৎ হাইন্ড ব্রেনের মেডুলা এবং পন্স থেকে গ্লসোফিরিঞ্জিয়াল নার্ভ এবং ভ্যাগাস নার্ভটা এসে যুক্ত হচ্ছে, এই পর্যন্ত আমাদের টোটাল ক্লিয়ার। এই যে মেডুলা, এই মেডুলাতে একটা ইম্পর্টেন্ট সেন্টার আছে, একটা কি আছে ভাইয়া? সেন্টার আছে, ইম্পর্টেন্ট সেন্টার, যেটাকে বলা হয় ভ্যাসোমোটর সেন্টার। কি বলা হয় ভাইয়া? ভ্যাসোমোটর সেন্টার। তো এখন আমাদেরকে জানতে হবে যে ভ্যাসোমোটর সেন্টার আসলে কি। তো চলো ভ্যাসোমোটর সেন্টারটা তোমাদেরকে একটু বুঝাই। কি বললাম ভাইয়া? ভ্যাসোমোটর সেন্টার। এই ভ্যাসোমোটর সেন্টারটা কোথায় থাকে? ভ্যাসোমোটর সেন্টারটা মেডুলা এবং পন্সে থাকে। তো ভ্যাসোমোটর সেন্টারটা যদি আমি একটু চিত্র আঁকি, ভ্যাসোমোটর, ধরো এই পুরাটুক হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার, ঠিক আছে ভাইয়া? ভ্যাসোমোটর সেন্টারে মোট তিনটা পার্টিকুলার পার্ট থাকে। কয়টা ভাইয়া? তিনটা। ধরো আমি একটু চিত্র আঁকি তোমাদের জন্য, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে দুই দিকের দুইটা, তারপর হচ্ছে এদিকে হচ্ছে দুই দিকের দুইটা, এই হচ্ছে দুই দিকে দুইটা, আর মিডলে থাকবে আরো একটা সেন্টার। মোট তোমরা মনে রাখবা ভ্যাসোমোটর সেন্টারের ভিতর আবার তিনটা পার্টিকুলার সেন্টার থাকে। তার মানে ভ্যাসোমোটর সেন্টারের মধ্যে কয়টা সেন্টার? তিনটা। একটার নাম হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর, ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টার। একটা নাম কি ভাইয়া? ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টার। একটার নাম হচ্ছে ভ্যাসো ডাইলেটর সেন্টার, ডাইলেটর সেন্টার। এবং আরেকটার নাম হচ্ছে ভাইয়া, এটার নাম হচ্ছে কার্ডিও ইনহিবিটর সেন্টার, কার্ডিও ইনহিবিটর সেন্টার। এখন তোমাদেরকে আমি একটু বুঝাই এদের কাজ কি। তুমি দেখো ভাইয়া, এই যে কোণার যেগুলা নাম, এই যে হলুদ যেগুলো, এগুলোর নাম হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো, এই কথাটা কোথা থেকে আসছে ভাই জানো? ভ্যাসেল থেকে। এই কথাটা কি থেকে আসছে ভাই? ভ্যাসেল থেকে। আর ভাই আমাকে বলো তো, ভ্যাসেল মানে কি? রক্তবাহিকা না? আর রক্তবাহিকা বলতে আমরা কোন কোন জিনিস জানি? ধমনী জানি, শিরা জানি এবং কৈশী জালিকা জানি। আর কনস্ট্রিকশন এই কথাটা মানে কি জানো ভাইয়া? সংকোচন। তার মানে কি ভাইয়া বলো তো, এই যে ভ্যাসো কনস্ট্রিকশন সেন্টারগুলো আছে এগুলো মূলত স্টিমুলেশন পাঠায়। কি পাঠায়? স্টিমুলেশন পাঠায়। কিসের স্টিমুলেশন? যে রক্তবাহিকা তোমরা কি হও? সংকুচিত হও। তার মানে কি রক্তবাহিকা বা ভ্যাসেল বা ধমনী, শিরা, কৈশী জালিকাকে সংকুচিত হওয়ার স্টিমুলেশন পাঠায় কোন সেন্টার? ভ্যাসো কনস্ট্রিকশন সেন্টার, ঠিক আছে? আর এই যে লালগুলা এগুলা হচ্ছে ভ্যাসো ডাইলেটর সেন্টার। দেখো ভ্যাসো কথাটা তো হচ্ছে কোথা থেকে আসছে? ভ্যাসেল থেকে আসছে, এটা তো তোমরা বুঝলা। আর ডাইলেটর কথাটার মানে হচ্ছে ডাইলেশন, এটা আসছে ডাইলেশন থেকে। ডাইলেশন মানে কি? ডাইলেশন মানে হচ্ছে প্রসারণ। তার মানে কি ভ্যাসো ডাইলেশন সেন্টার থেকে স্টিমুলেশন যায় কি জানো? যে রক্তবাহিকা তোমরা একটু প্রসারিত হও, রক্তবাহিকাগুলো একটু প্রসারিত হও। এই প্রসারিত হওয়ার স্টিমুলেশন বা প্রসারিত হওয়ার যে নির্দেশ সেটা আসে কোন সেন্টার থেকে? ভ্যাসো ডাইলেটর। তো ভ্যাসো ডাইলেটর মানে হচ্ছে প্রসারণ কেন্দ্র, আর ভ্যাসো কনস্ট্রিক্টর সেন্টার মানে হচ্ছে সংকোচন কেন্দ্র, সংকোচন কেন্দ্র। আর কার্ডিও কথাটা তো আমি তোমাদের বারবার বলছি, কার্ডিও মানে হৃৎপিণ্ড। আর কার্ডিও ইনহিবিটর মানে কি? ইনহিবিটর মানে হচ্ছে ইনহিবিট করা। ইনহিবিট করা মানে কি জানো ভাই? বাধা দেওয়া, বাধা দেওয়া। তার মানে কি ভাই বলো তো? কার্ডিও ইনহিবিটর সেন্টার হচ্ছে হৃৎপিণ্ডের কাজকে বাধা দেয় বা হৃৎপিণ্ডের কাজকে কি করে? একটু কমিয়ে দেওয়ার সেন্টার। তার মানে যদি এমন একটা অবস্থা হয়, ধরো আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম বা ধরো আমরা খুব এমন বেশি কাজ করলাম যে আমাদের হৃৎপিণ্ড খুব বেশি কার্ডিয়াক সাইকেল করা শুরু করছে, মানে খুব বেশি পাম্প করতেছে, ঠিক সেই সময় খুব বেশি পাম্পের কারণে যেন আমরা স্ট্রোক না করি, আমাদের রক্ত যেন মাথায় চলে না যায়, বা আমাদের যেন হার্ট ফেইল না হয়, বা আমাদের যেন কোনো কার্ডিয়াক কোনো ডিজিজ গ্রো আপ না করে, মানে তার জন্য আমাদের এই হার্টকে একটু আদেশ দেওয়া হয়েছে, ভাই আপনি অনেক কাজ করছেন, এখন একটু
রেস্ট নেয়। তো এই যে হার্টকে রেস্ট নেওয়ার কথা বলা, তার মানে কি হার্টের কাজটাকে কমানোর কথা বলা। এই কমানোর কথা বা হার্টের কাজকে একটু কমিয়ে দেয় কে? কার্ডিও ইনহিবিটর সেন্টার। তো এই কার্ডিও ইনহিবিটর, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ভ্যাসো ডায়ালেটর, এই তিনটা সেন্টার মিলেই হচ্ছে আমাদের ভ্যাসোমোটর। তোমাদের আজমল স্যারের বই কিন্তু এটা দেওয়া আছে, ভ্যাসোমোটর সেন্টার। এটা ডিসক্রিপশন কিন্তু তোমাদের আজমল স্যারের বই একটুও নাই, জাস্ট একটা ভ্যাসোমোটর সেন্টার দেওয়া। আশা করি ভ্যাসোমোটর সেন্টার জিনিসটা কি এটা তোমরা বুঝতে পারছো, গেল। তো আমি কি বললাম, সরি পেজটা লাগবে না, আমি কি বললাম ভাইয়া, যে এই যে আমাদের যে পন্স আর মেডুলা, এখানে একটা কি সেন্টার আছে? ভ্যাসোমোটর সেন্টার আছে। তো এই চিত্রটা তো বুঝে গেছে ভাইয়া, এই চিত্রে তো তোমাদের কোনো ঝামেলা নেই আশা করি। তো আমি কি বলছি, আমরা প্রথমে ক্যারোটিড বায়োরিসেপ্টর এবং অ্যাওরটিক বায়োরিসেপ্টরের অবস্থান পড়বো, আমরা কিন্তু চিত্রের মাধ্যমে সেই অবস্থানটা বুঝে গেছি। তারপরে দেখো ডান দিকে আমি বলছি যে ব্লাড প্রেশার যখন বাড়ে তখন আমাদের শরীরকে সে কিভাবে ভারসাম্যে আনে, আবার যখন ব্লাড প্রেশার কমে তখনও আমাদের শরীরকে সে কিভাবে ভারসাম্যে আনে, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। তো চলো আমরা দুইটা সেপারেট চার্ট বানাই। চার্ট মানে কি, ধরো কোনো কারণে ধরো কি হইল, আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল, ঠিক আছে, ব্লাড প্রেশার বাড়লো, আবার কোনো কারণে ব্লাড প্রেশার কমলো, আমরা দুটোটা জিনিস পড়বো। তো যখন আমার ব্লাড প্রেশার বাড়ে, তুমি চিন্তা করো, আমি বলছি তোমাদের ব্লাড প্রেশার মানে হচ্ছে যখন রক্ত কোনো ভ্যাসেল বা রক্তবাহিকা দিয়ে যায় তখন তার প্রাচীরে যে চাপ দেয়, সেই চাপটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেশার। তো তোমার শরীরে যখন ব্লাড প্রেশার বাড়বে, তুমি চিন্তা করো, যখন ধরো এই হচ্ছে আমাদের ভ্যাসেল, এই ভ্যাসেল থেকে যখন ব্লাড পাস করবে, ব্লাড যাচ্ছে, যদি ব্লাড প্রেশার বাড়ে তার মানে কি এই ব্লাডটা হচ্ছে আমাদের প্রাচীরকে কি হচ্ছে, বাধা মানে চাপ দিচ্ছে। চাপ দেওয়ার কারণে এই যে ভ্যাসেলগুলো কনস্ট্রিক্ট করা শুরু করবে। কনস্ট্রিক্ট করা মানে কি, ভ্যাসেলগুলো সংকুচিত হবে, যার ফলে রক্তনালী, আমি 2 নম্বরে লিখবো, রক্তনালী কি হয়, সংকুচিত হয়। অর্থাৎ যখন ব্লাড প্রেশার বাড়ে তখন রক্তনালীগুলো কি হয়, সংকুচিত হওয়া শুরু করে। তো তুমি এখন বলতে পারো ভাইয়া ব্লাড প্রেশার বাড়লে তো রক্তনালীগুলো প্রসারিত হওয়ার কথা না, রক্তনালীগুলো তখন নিজেকে শ্রিঙ্ক করে ফেলে। ওই যে বলে না যে ভয়ে একদম জড়সড় হয়ে যাওয়া, ঠিক একই কাজ হয় রক্তনালী ক্ষেত্রে। সে ব্লাড প্রেশার বাড়ার কারণে নিজেকে সংকুচিত করে ফেলে। তো ব্লাড প্রেশার সংকুচিত হওয়া মানেই কিন্তু কি বলতো ভাইয়া, ব্লাড প্রেশার সংকুচিত হওয়া মানেই হচ্ছে আমাদের হার্ট রেট বেড়ে যাওয়া। আমাদের কি বাড়া, হার্ট রেট বেড়ে যাওয়া। কিন্তু হার্ট রেট তো বাড়া রাখা যাবে না। যখনই রক্তনালী সংকুচিত হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের যে বায়োরিসেপ্টর কোনগুলা বলতো ভাইয়া, এই যে অ্যাওরটিক বায়োরিসেপ্টর এবং ক্যারোটিড বায়োরিসেপ্টর, এই দুইটা বায়োরিসেপ্টর উদ্দীপিত হয়। তার মানে কি ক্যারোটিড বায়োরিসেপ্টর এবং অ্যাওরটিক বায়োরিসেপ্টরগুলো কি হবে, উদ্দীপ্ত হবে। তো এই যে উদ্দীপনা, সে যে উদ্দীপ্ত হয়েছে, উদ্দীপনাটা সে কোথায় পাঠিয়ে দেবে জানো, সে মেডুলাতে পাঠিয়ে দেবে। এই দেখো আগে চিতে, আমি একটু বারবার একটা আগে চিতে যেতে হবে আমাকে। এই যে উদ্দীপনা, এখান থেকে উদ্দীপনাটা সে কোথায় পাঠিয়ে দেবে, মেডুলাতে পাঠিয়ে দেবে। তার মানে কি, সরি দাও, তার মানে কি এই উদ্দীপনাটা এখন কোথায় সে পাঠিয়ে দেবে, সে উদ্দীপনা যে সে গ্রহণ করলো সেটা সে পাঠিয়ে দেবে মেডুলাতে, রাইট ভাইয়া? তো আমি কিন্তু তোমাদেরকে বলছি যে বায়োরিসেপ্টরটা হচ্ছে মূলত একজন কুরিয়ার সার্ভিস। সে হচ্ছে উদ্দীপনা বা স্টিমুলেশন বা তথ্য বা খবরটাকে কোথায় পাঠিয়ে দেবে, মেডুলাতে, বা আমি বলছি না তোমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তো দেখো, এই যে ব্লাড প্রেশার বেড়ে গেছে যার কারণে রক্তনালী সংকুচিত হয়েছে, হার্ট রেট বেড়ে গেছে, এই খবরটা ক্যারোটিড বায়োরিসেপ্টর এবং অ্যাওরটিক বায়োরিসেপ্টরটা কোথায় পাঠিয়ে দিল, মেডুলাতে পাঠিয়ে দিল। তো মেডুলাতে কে আছে বলো তো ভাইয়া, মেডুলাতে আছে ভ্যাসোমোটর। এই জিনিসটা তো আমরা জানি, এইমাত্র আমরা পড়লাম। তো এই মেডুলা ভ্যাসোমোটরটাকে আদেশ করবে যে ভাই আপনি এখন কমেন, আপনি এখন একটু চুপ থাকেন। যার কারণে তোমাদের বই এভাবেই কথাটা লেখা যে ভ্যাসোমোটরটা দমিত হবে। কি হবে, দমিত হবে, অর্থাৎ ভ্যাসোমোটরের কাজটাকে সে কমাই দেবে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যেহেতু ব্লাড প্রেশার বাড়ার ফলে রক্তনালী সংকুচিত হচ্ছে, বলো তো ভ্যাসোমোটরের কোন অংশটা সবচেয়ে বেশি কাজ করতেছে? আশা করি তোমরা পারছো। ভ্যাসোমোটরের ভ্যাসোমোটরের ভ্যাসোকনস্ট্রিক্টরটা কিন্তু বেশি কাজ করতেছে, রাইট ভাইয়া? কারণ আমি তোমাদের বলছি কনস্ট্রিক্টর মানে হচ্ছে কনস্ট্রিক্ট করা, সংকুচিত করা। যেহেতু রক্তনালী সংকুচিত হয়েছে আমাদের, তার মানে ভ্যাসোকনস্ট্রিক্টরটা বেশি বাড়াবাড়ি করতেছে। তো মেডুলা ভ্যাসোকনস্ট্রিক্টরকে আদেশ দিছে যে আপনি এখন একটু চুপ করেন, আপনি এখন একটু থেমে যান। তো এই যে থামার ফলে, অর্থাৎ যখন ভ্যাসোমোটরের ভ্যাসোকনস্ট্রিক্টরটা থেমে যাবে, এই থামার ফলে একটি স্টিমুলেশনের তৈরি হবে। একটু প্রিভিয়াসে যাই, একটা স্টিমুলেশন তৈরি হবে যেটা হচ্ছে সিম্পেথেটিক স্টিমুলেশন। এই স্টিমুলেশনটাও কমে যাবে। তার মানে কি, যখন ভ্যাসোমোটরটা দমিত হবে তখন সিম্পেথেটিক স্টিমুলেশন কমে যাবে। সিম্পেথেটিক স্টিমুলেশনটা কি হবে, কমে যাবে। আমি তোমাদের এইমাত্র পড়াইছি না যে যদি সিম্পেথেটিক স্টিমুলেশন দাঁড়াও, যদি কই গেল, কোন পেজে লিখলাম এটা, কোন পেজে লিখলাম,
আচ্ছা তোমাদের এই মাত্র লিখে দেখাইলাম না, এই যে এইখানে এই দেখো, সিম্পেথেটিক স্টিমুলেশন যদি বাড়ে তাহলে হার্ট রেট কি হবে, বাড়বে। আর সিম্পেথেটিক স্টিমুলেশন যদি কমে হার্ট রেট কি হবে, কমবে। তো আমাদের এখানে এখন কি হয়েছে ভাই বলো তো, সিম্পেথেটিক স্টিমুলেশনটা কি কমে গেছে না? সিম্পেথেটিক স্টিমুলেশন যদি কমে যায় হার্ট রেটটা কি কমে যাবে না? আর হার্ট রেট কমা মানে কি ভাইয়া বলো তো, হার্ট রেট কমা মানে হচ্ছে রক্ত সংবহন কি হওয়া, কম না বেশি? অবভিয়াসলি রক্ত সংবহন কম হওয়া, আর রক্ত সংবহন কম হওয়া মানে হচ্ছে ব্লাড প্রেশার আবার কমে যাওয়া। দেখো তো ওই যে ব্লাড প্রেশার যে প্রথমে বাড়া ছিল, সেই বৃদ্ধিপ্রাপ্ত ব্লাড প্রেশারটাকে দেখো তো সে একদম সে একদম রিডিউস করে আনছে কিনা। এই হচ্ছে ব্লাড প্রেশার যেটা বেড়ে গেছিল সেটাকে সে কমিয়ে আনলো। এই টোটাল প্রসেসের মাধ্যমে সে হচ্ছে ব্লাড প্রেশারটাকে কমাই ফেলছে। তো এই টোটাল প্রসেস পড়তে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হয়, যেটার মধ্যে অন্যতম হচ্ছে ক্যারোটিক বায়োরিসেপ্টর এবং অ্যারোটিক বায়োরিসেপ্টর, আর তারপর হচ্ছে ভ্যাসোমোটর, আর একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর, আর একটা হচ্ছে সিম্পেথেটিক স্টিমুলেশন। এই তিনটা জিনিস সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। এই তিনটা জিনিস সম্পর্কে যদি তুমি আইডিয়া না রাখো তুমি কিন্তু বুঝতে পারবা না যে কিভাবে ব্লাড প্রেশার বাড়লে সেটাকে আবার বায়োরিসেপ্টরটা ব্লাড প্রেশার কমিয়ে ফেলে। তো দেখো প্রথমে কি হয়, ব্লাড প্রেশার বাড়লো, ব্লাড প্রেশার বাড়ার ফলে কি হয়, রক্তনালিকাটা সংকুচিত হয়। আমরা পড়ছি যে রক্তনালী সংকুচিত হওয়া মানে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়া। আর এই ভ্যাসো কনস্ট্রিকশনটা হয় কোথায়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মেডুলা থাকে, মেডুলাতে ভ্যাসো মোটর সেন্টার থাকে। ভ্যাসো মোটর সেন্টারের যে ভ্যাসো কনস্ট্রিক্টর সেন্টার সে হচ্ছে আমাদের রক্তনালীর সংকুচন করতে সাহায্য করে। যখন আমার ব্লাড প্রেশার বাড়লো তার মানে আমাদের ভ্যাসো কনস্ট্রিক্টরটা বেশি বাড়াবাড়ি করতেছে। ঠিক সেই সময় আমার ক্যারোটিক বায়োরিসেপ্টর এবং অ্যারোটিক বায়োরিসেপ্টরটা সেই খবরটা বা সেই উদ্দীপনাটা কোথায় পাঠাই দেবে, আমাদের মেডুলাতে পাঠাবে। মেডুলা হচ্ছে বস করবে কি, সেই ভ্যাসো মোটরের ভ্যাসো কনস্ট্রিক্টরকে আদেশ করবে যে এই তুমি তোমার কাজ কমাই দাও, তুমি বাড়াবাড়ি কমাও। যার ফলে কি হবে, সে তো দমিত হবেই, সাথে সাথে সিম্পেথেটিক যে স্টিমুলেশনটা সেটাও কমে যাবে। এবং সিম্পেথেটিক স্টিমুলেশন কমার ফলে আমাদের যে হার্ট রেট সেটাও কমে যাবে। হার্ট রেট কমা মানে হচ্ছে রক্ত সংবহনটা কমে যাওয়া, অর্থাৎ ব্লাডের ভেসেলের মধ্যে দিয়ে রক্ত সংবহন কম হওয়া শুরু করবে। যার ফলে কি হবে, ব্লাড প্রেশার সে হচ্ছে ধাক্কা দেওয়া কম করবে। ধাক্কা দেওয়া কম মানে ব্লাড প্রেশার কমে যাওয়া। এখন ভাই একটা আনসার দাও তো, এই যে সিম্পেথেটিক স্টিমুলেশনটা যে কমে গেল এই তথ্যটা কার মাধ্যমে আসছে বলো তো ভাই? এই যে সিম্পেথেটিক স্টিমুলেশন যে কমে যাওয়া এটা কিন্তু আসছে কার মাধ্যমে বলি ভাইয়া? এটা কিন্তু গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে আসছে। কোন নার্ভের মাধ্যমে? গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। আশা করি ব্লাড প্রেশার বাড়লে সে কিভাবে ব্লাড প্রেশার কমে, অর্থাৎ ব্যারোরিসেপ্টর কিভাবে ব্লাড প্রেশার কমায় সেটা তোমরা সুন্দর মতো বুঝতে পারছো। চিত্রটা কিন্তু মাস্ট বুঝতে হবে। প্লাস এই যে তিনটা কথা বলছি যে ক্যারোটিক বায়োরিসেপ্টর, অ্যারোটিক বায়োরিসেপ্টর কোথায় অবস্থিত, ভ্যাসোমোটর সেন্টার কি, এবং সিম্পেথেটিক স্টিমুলেশন কি, সে কি করে, কার মাধ্যমে করে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু উচ্চচাপ বায়োরিসেপ্টর কিন্তু খুব বেশি কঠিন লাগবে। এখন আমরা পড়বো যে যদি উল্টা কাজ হয়, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারটা যদি কমে যায় তাহলে আমাদের ব্লাড প্রেশার সে কিভাবে বাড়াবে, অর্থাৎ ব্লাড প্রেশার সে কিভাবে বাড়াবে। ধরো সেকেন্ড ঘটনা যে ব্লাড প্রেশার কমে গেল, তো ওই যে একটা ঘটনা ঘটছে, তো ঘটনা ঘটা মানে কি, এখানে একটা উদ্দীপনা তৈরি হয়েছে। আর উদ্দীপনা কে বহন করবে বলেন তো ভাই? উদ্দীপনা হচ্ছে এই সরি 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 ভুল লিখলাম, এই যে বায়োরিসেপ্টর। উদ্দীপনাটা হচ্ছে আমাদের যে বায়োরিসেপ্টর আছে, অর্থাৎ আমাদের যে ক্যারোটিক বায়োরিসেপ্টর এবং অ্যারোটিক বায়োরিসেপ্টর, সে কোথায় পাঠিয়ে দেবে বলেন তো ভাই? সে মেডুলাতে পাঠাবে। আমি বললাম না, সে হচ্ছে মূলত খবর বাহক। সে হচ্ছে, যেহেতু আমাদের এই ব্লাড প্রেশারটা কমে গেছে, ব্লাড প্রেশার কমা যে খবরটা ক্যারোটিক বায়োরিসেপ্টর এবং অ্যারোটিক বায়োরিসেপ্টরটা কার কাছে পাঠিয়ে দেবে? মেডুলার কাছে পাঠিয়ে দেবে। যে মেডুলারে বলবে যে শোনেন এই এখানে হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে কমে গেছে। এখন কথা হচ্ছে এই যে ক্যারোটিক বায়োরিসেপ্টর এবং অ্যারোটিক বায়োরিসেপ্টর যে মেডুলার কাছে খবর পাঠায়, কার মাধ্যমে পাঠায় ভাইয়া? বারবার বলতেছি, এটা হচ্ছে দুইটা নার্ভের মাধ্যমে পাঠায়। ক্যারোটিক বায়োরিসেপ্টর পাঠায় হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, এবং উল্টা বলছি, সরি ভাই, উল্টা বলছি, এক্সট্রিমলি সরি ভাই, ঠিক করতেছি। ক্যারোটিক বায়োরিসেপ্টরটা পাঠায় হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, এবং অ্যারোটিক বায়োরিসেপ্টরটা পাঠায় ভ্যাগাস নার্ভের মাধ্যমে। কার কাছে পাঠায়? মেডুলার কাছে পাঠায়। যে ভাই শোনেন মেডুলা, বস শুনেন, এখানে হচ্ছে ব্লাড প্রেশার কমে গেছে। তো মেডুলা এখন তো কিছু একটা করা লাগবে। বসের কাজ কি? বসের কাজ হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল করা। তো বস তখন করবে কি, হার্ট রেটটাকে বাড়াই দিবে। হার্ট রেটটাকে বাড়াই দেবে। এখন হার্ট রেটটা কিভাবে বাড়াবে? হার্ট রেটটা বাড়ে কোন সময় দেখো তো ভাইয়া? দেখো হার্ট রেট হার্ট রেট বাড়ে কোন সময় দেখো তো? যখন সিম্পেথেটিক স্টিমুলেশন হয়। যখন সিম্পেথেটিক স্টিমুলেশন হয় তখন হচ্ছে হার্ট রেট বাড়ে, রাইট ভাইয়া? আর যখন প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন হয় তখন হার্ট রেট কমে। তার মানে কি জানো, আমাদের মানে এই মেডুলা করবে কি, মেডুলা সিম্পেথেটিক স্টিমুলেশনকে বাড়াই দিবে এবং প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনকে কমাই দিবে। সিম্পেথেটিক স্টিমুলেশন বাড়া মানে কি ভাই বলো তো? সিম্পেথেটিক স্টিমুলেশন বাড়া মানে কিন্তু হার্ট রেট বাড়া, আর প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন কমা মানে কি, হার্ট রেট কমা। একটু বুঝতে পারছো তো? এই
স্টিমুলেশন দুইটা বুঝছো তো, সিম্পেথেটিক স্টিমুলেশন বাড়া মানে হার্ট রেট বাড়া, আর প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন কমা মানে হার্ট রেট বাড়া। কারণ কি একটু একটু ব্যাকে আমি তোমাদের একটু বুঝাই। দেখো প্যারাসিম্পেথেটিক মানে কি হার্ট রেট কমায় যে, তাহলে এই প্যারাসিম্পেথেটিকটা যদি কি হয়, প্যারাসিম্পেথেটিকটা যদি কমে যায় হার্ট রেটটা কি হবে বলো তো ভাই, উল্টা কাজ হবে, বাড়বে। কারণ প্যারাসিম্পেথেটিকের সাথে তো হার্ট রেটের ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্যারাসিম্পেথেটিক হচ্ছে মূলত হার্ট রেট কমানোর কাজ করে, সেই প্যারাসিম্পেথেটিকটাকেই যখন আমি কমিয়ে দিলাম তার মানে কি হার্ট রেটটা বাড়বে, কারণ সে ব্যস্তানুপাতিক। আচ্ছা গেল। এখন সরি হ্যাঁ গেল। তো এই যে মেডুলা সে করবে কি সিম্পেথেটিক স্টিমুলেশন বাড়াই দেবে এবং প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন কমাই দেবে, যার কারণে হচ্ছে হার্ট রেট বাড়বে। তাছাড়াও সে করবে কি এসএএন অর্থাৎ আমাদের যে সাইনোয়েট্রিয়াল নোড তার কাছেও খবর পাঠাবে যে শোনেন তুমি করো স্টিমুলেশন করা তৈরি করো। আমরা বলছি না যে মায়োজেনিক নিয়ন্ত্রণে কিন্তু আমরা পড়ছি যে যত ধরনের মায়োজেনিক নিয়ন্ত্রণ সবগুলো হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোড থেকে শুরু হয়। তো মেডুলাটা সাইনোয়েট্রিয়াল নোডকেও খবর পাঠাবে যে তুমি এখন কাজ করা শুরু করো, অর্থাৎ তুমি স্টিমুলেশন বেশি বেশি তৈরি করো। বেশি বেশি স্টিমুলেশন তৈরি করা মানে কি হার্টের কাছে বেশি বেশি খবর যাওয়া যে কোনো না কোনো এক জায়গায় আমার ব্লাড ভেসেলে ব্লাড প্রেশার কমে গেছে, আমাদেরকে সেটা বাড়াইতে হবে, যার কারণে হার্টটা কি করবে বেশি বেশি পাম্প করা শুরু করবে এবং আমাদের যে ব্লাড প্রেশার সেটা আলটিমেটলি আবার বেড়ে যাবে। এভাবেই ব্লাড প্রেশার কমাটাকে সে কি করবে মানে বৃদ্ধি করবে। তো আশা করি তোমরা এই ব্লাড প্রেশার কিভাবে কমে সেটাকে বাড়ায়, আবার উল্টা দিকে ব্লাড প্রেশার বাড়লে সেটাকে কিভাবে কমায় সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। মূলত সবগুলা কাহিনী আর্টারির মধ্যে হয়, অর্থাৎ এই দেখো রক্তনালীকে নিয়ে হয়। দ্যাটস ওয়াই আমাদের এই উচ্চচাপ ব্যারিসেপ্টরের আরেক নাম হচ্ছে আর্টারিয়াল ব্যারিসেপ্টর। এখন দেখো আমরা জাস্ট এটা পড়বো, এই যে বইয়ের কথাগুলো এখন পড়বো, দেখবে একদম পানির মতো সহজ লাগবে। প্রথমে দেখো অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ ডান এবং বাম অন্তস্থ। অন্তস্থ মানে কি ভাই বলেন তো? অন্তস্থ মানে হচ্ছে ইন্টারনাল, রাইট ভাইয়া, ইন্টারনাল ক্যারোটিড আর্টার ধমনির ক্যারোটিড সাইনাসে এসব ব্যারিসেপ্টরের অবস্থান। তাহলে প্রথম লাইনে মূলত আমাদের এই ব্যারিসেপ্টরে কি দেখাইছে ভাই, দেখো তো অবস্থান, এটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে খুব ভালো মতোই পড়ে ফেলছি। তারপর কি বলছে, যখন চাপ বেড়ে যায়, যখন প্রেশার বাড়ে তখন কি হয়, অর্থাৎ রক্তনালীর প্রসারণ হয়। ওই দেখো পরের লাইনটা কি লেখছে, রক্তনালীর প্রসারণ। ওই যে বলছি না রক্তনালী তখন কি হয়, আমরা আরেকবার রিভাইজ দিচ্ছি। দেখো রক্তনালী তখন কি হয়, প্রসারিত হয়। যখন রক্তনালীর প্রসারণ হয় তখন কি হয়, ব্যারিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। যে বলছি ব্যারিসেপ্টরগুলো কি হয়, উদ্দীপ্ত হয়। তারা উদ্দীপ্ত হওয়ার ফলে কি হবে, উদ্দীপনাটাকে সে কোথায় পাঠাই দেয়, এই দেখো মেডুলাতে পাঠাই দেয়। এই যে উদ্দীপনা সে কোথায় পাঠাই দেবে, মেডুলাতে পাঠাই দেবে। মেডুলাতে পাঠানোর পর এই উদ্দীপনা ভ্যাসোমোটর সেন্টারটাকে কি করবে, দমিত করবে। এই মেডুলা করবে কি, ভ্যাসোমোটর সেন্টারটাকে দমিত করবে। যে ভাই আপনি এখন থামান, আসলে তো ভ্যাসোমোটর না, ভ্যাসোকনস্ট্রিক্টর যে সেন্টারটা সেটাকে কি করবে, দমিত করবে। তো মেডুলাটা করলো কি, ভ্যাসোমোটর সেন্টারটাকে দমিত করলো, ঠিক না ভাই? দমিত করার ফলে কি হয়, দেখো প্রত্যেক লাইন দেখো, সিম্পেথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড ও রক্তনালীতে চেষ্টীয় বা আজ্ঞাবাহী উদ্দীপনা পরিবহনের হার হ্রাস পায়। তার মানে কি সিম্পেথেটিক স্টিমুলেশন কমে যায়। সিম্পেথেটিক স্টিমুলেশন কমার ফলে কি হয়, পাম্পিংটি ও রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সংবহনের মাত্রা কমে যায়। মানে কি এই রক্ত সংবহন কি হয়েছে বা ব্লাড সার্কুলেশন কি হয়েছে বলো তো ভাই, রক্ত সংবহন কমে গেছে। আর রক্ত সংবহন মানে কি হার্ট রেট কমে যাওয়া, হার্ট রেট কমা মানে কি ব্লাড প্রেশারটাও কি হয়ে যাওয়া, কমে যাওয়া। এই যে দেখো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেখছো এই যে পুরাটুক, এই পুরাটুকি কিন্তু দেখাইছে যে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন সেটাকে কিভাবে ব্লাড প্রেশার কমায়, যেটা আমরা একটা পুরো পেজ দিয়ে লিখছি। পরের অংশ দেখো, পরের অংশ একটু খেয়াল করো, যে যখন রক্তচাপ পড়ে যায়, পড়ে যাওয়া মানে কি রক্তচাপ যখন কমে যায়, মানসিক আঘাতে মেন্টাল কোনো ট্রমার কারণে হইতে পারে, তখন ক্যারোটিড এবং অ্যাওর্টিক ব্যারিসেপ্টর সংকেতগুলো যথাক্রমে গ্লসোফেরেঞ্জিয়াম এবং ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে ওই যে আবার একই জায়গায় যাবে মেডুলা অবলঙ্গটায়, এবং মেডুলা অবলঙ্গটা তথ্যগুলোকে কার্ডিয়াক পেসমেকার, পেসমেকার মানে কি সাইনোয়েট্রিয়াল নোড, তারপর হৃদপেশিতে পাঠায়, ক্যারোটিড মানে কার্ডিয়াক মাসেলে পাঠায়, যেগুলো হচ্ছে বারবার কাজের মাধ্যমে আমাদের রক্ত সংবহনটাকে বাড়াই ফেলে। রক্ত সংবহন বাড়ানো মানে হার্ট রেট বাড়ানো, হার্ট রেট বাড়ানো মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। তাহলে এই নিচের মানে পোর্শনটা কি বুঝাইছে, যে যখন ব্লাড প্রেশার কমে যায় তখন সেটা কিভাবে ব্লাড প্রেশারটা বাড়ায়। আশা করি উচ্চচাপ ব্যারিসেপ্টর এবং আর্টারিয়াল ব্যারিসেপ্টর নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নাই, আশা করি ঝামেলা নেই, রাইট? তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাই ফেলবা, এবং টোটাল ক্রিয়া কৌশল বা টোটাল মেকানিজমের প্রত্যেকটা ওয়ার্ডসহ তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়বো নিম্নচাপ ব্যারিসেপ্টর বা যেটাকে বলা হয় আয়তন ব্যারিসেপ্টর। এটারও একটা নতুন মেকানিজম আছে, এটারও অনেক কাহিনী আছে, চলো কাহিনীগুলো এক্সপ্লোর করি আমরা। এখন আমরা মূলত ভাইয়া পড়বো নিম্নচাপ ব্যারিসেপ্টর বা যেটাকে আমি বলছি আয়তন ব্যারিসেপ্টর বা যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর। তো কেন এটাকে আয়তন ব্যারিসেপ্টর বলা হয় জানো ভাইয়া? এটাকে আয়তন ব্যারোরিসেপ্টর বলা হয় কারণ এই ব্যারোরিসেপ্টরগুলো, এখন আমরা কোন ব্যারোরিসেপ্টর পড়তেছি ভাইয়া? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। কারণ কি জানো ভাইয়া? এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টরগুলো মূলত আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে
আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। কিসের মাধ্যমে? আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে। এবং সবার আগে আমি তোমাদের উচ্চচাপ ব্যারিসেপ্টরেও বলছি যে আগে আমাদেরকে অবস্থান জানতে হবে যে এই ব্যারিসেপ্টরগুলো কোথায় থাকে। তো দেখো ভাইয়া, তিনটা সারি বানাই, যে তিনটা জায়গায় মেইনলি থাকে, তোমাদের বইয়ে ভাবে লেখা যে সিস্টেমিক শিরা। প্রথমটা কি? সিস্টেমিক শিরাগুলোতে থাকে হচ্ছে আমাদের এই নিম্নচাপ ব্যারিসেপ্টর। তারপরে হচ্ছে যত পালমোনারি রক্তবাহিকা, পালমোনারি রক্তবাহিকা। এখন তোমরাই ভাইকে বলো তো, পালমোনারি রক্তবাহিকা বলতে আসলে কোন দুইটা রক্তবাহিকাকে বোঝানো হচ্ছে? একটা হচ্ছে পালমোনারি শিরা, আর আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী। এই দুইটা জায়গায় থাকে হচ্ছে তোমার নিম্নচাপ ব্যারিসেপ্টর। আরেকটা হচ্ছে ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে, ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে। তাহলে কোন কোন জায়গায় আমাদের নিম্নচাপ রিসেপ্টর অবস্থান করে? নিম্নচাপ রিসেপ্টরের অবস্থান কই কই ভাবে বলো তো? একটা হলো সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা যেটা হচ্ছে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী, আর একটা হচ্ছে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে। এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের নিম্নচাপ রিসেপ্টরটা অবস্থান করে। তো ভাই কি বলছি? নিম্নচাপ রিসেপ্টর মূলত হচ্ছে আয়তন রিসেপ্টর। এই আয়তন রিসেপ্টরগুলো অবস্থান করে হচ্ছে মূলত এই তিনটা জায়গায়। ওকে ভাইয়া? তো এই আয়তন যখন হঠাৎ করে কমে যায়, সেই আয়তন কমলে সেটাকে কিভাবে আবার বায়োরিসেপ্টরগুলো বাড়ায়, এই মেকানিজমটাই আমাদেরকে পড়তে হবে নিম্নচাপ বা আয়তন বায়োরিসেপ্টরে। তো চলো একটা নতুন সলিড পেজে চলে যাই আমরা। তো ধরো কোনো কারণে আমাদের রক্তের আয়তন, আমাদের রক্তের আয়তন কি হলো? ডাউন খাইলো, অর্থাৎ আয়তনটা কি হইলো? কমে গেল। আমাদের রক্তের আয়তন কমে গেল। তো রক্তের আয়তন কমে যাওয়া মানে হচ্ছে আমাদের যে চাপ, রক্তের চাপটা কমে যাবে। রক্তের চাপ কমে গেল। এই পর্যন্ত একটু থামো। যখন কমলো তখন একটা উদ্দীপনা তৈরি হবে। এটা কি তৈরি হবে? উদ্দীপনা। যে উদ্দীপনাটা কোথায় চলে যাবে জানো ভাই? আমাদের বসের কাছে। বস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন আর না মেডুলাতে যাবে না, এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের হাইপোথ্যালামাসে যাবে। কোথায় যাবে ভাইয়া? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস, ধরো হাইপোথ্যালামাসটা আমি ডাকি হাইপোথ্যালামাস। এই জায়গাটার নাম কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তোমরা সবাই জানো যে হাইপোথ্যালামাসের সাথে আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি যুক্ত, যেই গ্রন্থিটার নাম কি ভাব বলেন তো? এই যে গ্রন্থিটা, যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটার নাম কি? পিটুইটারি গ্ল্যান্ড, রাইট ভাইয়া? এই পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাসের সাথে যে জায়গা দিয়ে যুক্ত থাকে, এই জায়গাটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। আর পিটুইটারি গ্ল্যান্ডের মূলত দুইটা অংশ আছে। একটা হচ্ছে অগ্র, এটা হচ্ছে সামনের দিকেরটা, এটা হচ্ছে অগ্র পিটুইটারি গ্ল্যান্ড। আর এইটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড। পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস, হাইপোফাইসিস, ঠিক আছে ভাইয়া? তো যখন আমাদের শরীরের এই যে কথাটা ভাইয়া বললাম যে যখন ব্লাড প্রেশার কমে যায়, সরি ব্লাড প্রেশার না, যখন আয়তন কমে যায় তখন হচ্ছে কি হয়? প্রেশার কমে যায়। প্রেশার কমার কারণে কি হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের হাইপোথ্যালামাসে একটা উদ্দীপনা যায়। হাইপোথ্যালামাসে যখন এই ধরো উদ্দীপনাটা হাইপোথ্যালামাসের কাছে আসছে, হাইপোথ্যালামাসটা উদ্দীপনাটা পাঠাই দেয় হচ্ছে এই পশ্চাৎ মস্তিষ্কে। তার মানে হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনা কোথায় চলে আসে? পশ্চাৎ মস্তিষ্কে। তো না, এটা হবে, সরি ভুল বলছি, এটা হবে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে। পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড বা যেটাকে আমরা জানি নিউরো হাইপোফাইসিস। এই নিউরো হাইপোফাইসিস থেকে একটা হরমোন সিক্রেট হবে। এটা কি তৈরি হবে? হরমোন, যেটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। নাম কি? ভ্যাসোপ্রেসিন। বা যেটার আরেকটা নাম হচ্ছে এন্টি ডাইউরেটিক হরমোন। নাম কি ভাইয়া? এন্টি ডাইউরেটিক হরমোন। এন্টি ডাইউরেটিক, ডাইউরেটিক হরমোন, ঠিক আছে ভাইয়া? তো অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেই কথা, ভ্যাসোপ্রেসিন একই কথা। এটা কোথা থেকে নিঃসৃত হবে ভাইয়া বলো তো? এটা নিঃসৃত হবে এই নিউরোহাইপোফাইসিস বা পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তো যখন এই ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা নিঃসৃত হয়, কোনো না কোনো একটা কাজ আছে, যাই এত দূরে একটা কাহিনী ঘটাইতে আসছে, অবভিয়াসলি কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ভাইয়া বলি? এই যে ভ্যাসোপ্রেসিন এর কাজটা মূলত ভ্যাসো কনস্ট্রিকশনের মতো। কিসের মতো ভাইয়া বলছি? ভ্যাসোপ্রেসিনের কাজ হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করা। ভ্যাসো কনস্ট্রিকশন করা তার মানে ভ্যাসোপ্রেসিনটা ওয়ান টাইপ অফ ভ্যাসো কনস্ট্রিক্টর হরমোন। তো ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি? সংকোচন করা। তার মানে কি ভাই, এখানে কে কাকে সংকোচন করবে? ভ্যাসোপ্রেসিনটা রক্তবাহিকাকে কি করবে? সংকোচন করবে। রক্তবাহিকাকে কি করবে? সংকোচন করবে। তাহলে ভ্যাসোপ্রেসিন একটা কাজ কি করলো? রক্তবাহিকাকে সংকোচন করলো, গেল একটা কাজ।
আবার ভ্যাসোপ্রেসিনেরই আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মানে সে ডাইউরেশনের উল্টা কাজ করে। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাজ করবে, সেটা হচ্ছে পুনঃশোষণ বাড়িয়ে দেবে। পুনঃশোষণ, ব্লাডের পুনঃশোষণটা কি করবে, বাড়িয়ে দেবে, পুনঃশোষণ বাড়াবে। এই যে দেখো দুইটা কাজ হইলো, একটা কাজ কিভাবে বলো তো, একটা কাজ হচ্ছে ভ্যাসোপ্রেসিন দুইটা কাজ করছে, একটা হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করছে, আর একটা হচ্ছে পুনঃশোষণকে বাড়াই দিছে। এই যে রক্তবাহিকাটা সংকোচন হইলো আর এই যে পুনঃশোষণ বেড়ে গেল, এই দুইটা কাজের সম্মিলিত একটা মানে সমন্বিত একটা ফলাফল হচ্ছে যে আয়তনটা বেড়ে যাবে। কি হবে, আয়তনটা বেড়ে যাবে, অর্থাৎ ব্লাডের আয়তন বাড়বে, যার কারণে চাপটা বেড়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারলা যে কেন এত দূর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের হাইপোথ্যালামাসে এসে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডায়োটিক হরমোনের নিঃসরণ করাটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। কারণ ভ্যাসোপ্রেসিন এখানে দুইটা কাজ করে, একটা হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করে, আর একটা হচ্ছে পুনঃশোষণটাকে বাড়াই দেয়। তাহলে দেখো ভাই, আমার শরীরে যখন আয়তন কমে যায়, আয়তন বায়োরিসিপ্টরটা কিভাবে কাজ করে, এই আচ্ছা উদ্দীপনাটা এই সেন্ট্রাল নার্ভাসে কে নিয়ে যায়, অবভিয়াসলি বায়োরিসিপ্টর। আমরা জানি না বায়োরিসিপ্টর হচ্ছে আমাদের তথ্য বহনকারী, তো এখানে বায়োরিসিপ্টরটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের হাইপোথ্যালামাসে নিয়ে যায়, হাইপোথ্যালামাসটা নিয়ে যায় হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে, পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড বা নিউরোহাইপোফাইসিস থেকে নিঃসৃত হয় হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়োটিক হরমোন, যে করে কি ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে এবং রক্ত নালিকাকে সংকুচিত করে এবং পুনঃশোষণটাকে বাড়াই দেয়, যার ফলে হয় কি আয়তন বাড়বে এবং প্রেশারটা বেড়ে যাবে আলটিমেটলি। তো একটা মেকানিজম আমরা পড়লাম যেই মেকানিজমের সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যুক্ত, রাইট ভাইয়া? আরেকটা মেকানিজম আমরা পড়বো যেই মেকানিজমের সাথে আমাদের রেচনতন্ত্র যুক্ত। কোন তন্ত্র ভাইয়া? অর্থাৎ ব্লাড প্রেশার, সরি আমি বারবার ব্লাড প্রেশার বলছি, সরি ভাইয়া, এটা আয়তন। আয়তন যখন কমে যাবে তখন প্রেশার তো কমে যাবে, এই প্রেশারটাকে আবার বাড়ানোর জন্য বা আয়তনকে আবার বাড়ানোর জন্য আমাদের রেচনতন্ত্র যুক্ত। কোন তন্ত্র? রেচনতন্ত্র। তো কিভাবে রেচনতন্ত্র যুক্ত এটা তোমাদের একটু আমি একটু বুঝাই দিছি ভাইয়া। দেখো আমাদের রেচনতন্ত্রের প্রধান উপাদান কি আমি তো জানি, রেচনতন্ত্রের একক কি, যেটাকে বলা হয় কি ভাইয়া বলো তো, ন্যাফ্রন, রাইট ভাইয়া? ন্যাফ্রনের একদম শুরুর কথাটা তুমি চিন্তা করো, একদম মাথার দিকটা যদি চিন্তা করো, ন্যাফ্রনের এই মাথার দিকের এই দিকের একটা নাম, যেইটা এভাবে আবার বের হয়, এইদিকে একটা জিনিস থাকে, এইগুলার নাম কি ভাইয়া তোমাদের কি মনে আছে? এইটার নাম কি ভাইয়া বলো তো? এইটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, রাইট ভাইয়া? ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, এখান থেকে তো পরে নালী তৈরি হয়, এটা তোমরা অনেকবারই চিত্র আঁকছো। এটার নাম কি ভাবে বলো তো? এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে ভাইয়া? এটার নাম কি ভাবে বলো তো? এই যে পেঁচানো যেগুলো, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে গ্লোমেরুলাস, ছাকনির মতো যেটা কাজ করে, গ্লোমেরুলাস। আর সম্পূর্ণ অংশটাকে যেটা বহন করে, এটা বাটির মতো, যেটা এই বাটির মতো এই জায়গাটার নাম কি? বোমেন্স ক্যাপসুল, রাইট ভাইয়া? তাহলে এই অংশগুলোর সম্পর্কে মানে কম বেশি তোমরা সবাই জানো, মোট 4টা অংশ আমি দেখাইলাম তোমাদের। তো এই যে অ্যাফারেন্ট আর্টারিওল যেখান থেকে হলে প্রবেশ করে, এই যে অ্যাফারেন্ট আর্টারিওল প্রবেশটা করতে যেখানে, এই অ্যাফারেন্ট আর্টারিওলে কিছু কোষ থাকে, অ্যাফারেন্ট আর্টারিওলে কিছু কোষ থাকে। এই কোষগুলো থেকে আবার অনেক সময় এই অ্যাফারেন্ট আর্টারিওলের কোষ থেকে অনেকগুলো নার্ভ সেলও বের হয়। কি বের হয়? নার্ভও বের হয়, নার্ভ। এগুলো কিন্তু নার্ভ, এই যে নীল কালার যেগুলো সেগুলো হচ্ছে নার্ভ। নার্ভ মানে তো তোমরা বুঝতেছো স্নায়ু। তাহলে এই যে কোষগুলা, এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের যে সবুজ কালার যে কোষটা দেখাইলাম, এই কোষগুলো একটা নাম আছে ভাইয়া, এই কোষগুলোর নাম হচ্ছে জাক্সটা মেডুলারি সেল। কি নাম? জাক্সটা মেডুলারি সেল। কি নাম ভাইয়া? জাক্সটা মেডুলারি সেল, ওকে। আর এই যে 4টা অংশ না, একটা অংশের নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, একটা অংশের নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, একটা অংশ গ্লোমেরুলাস এবং একটা অংশ হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই 4টা অংশকে একত্রে বলা হয় জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস, জাক্সটা মেডুলারি, জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে জাক্সটা মেডুলারির অ্যাপারেটাসের যে অ্যাফারেন্ট আর্টারিওল আছে, সেই অ্যাফারেন্ট আর্টারিওলের যে কোষগুলো সেগুলোকেই বলা হয় কি? জাক্সটা মেডুলারি সেল। তো কেন তোমাদেরকে এই জাক্সটা মেডুলারি সেল নিয়ে এত বকবক করতেছি জানো ভাইয়া? একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আরেকটা চিত্র, আরেকটা পেজে যাই। যখন আমার রক্তের আয়তন কমে যায় তখন তো কি হয়? প্রেশার কমে যায়। এই প্রেশার যখন কমে তখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কিডনি, এটা হচ্ছে আমাদের কিডনি, রাইট ভাইয়া? এই কিডনির ভেতরে, এই কিডনির ভেতরেই তো কে আছে ভাই বলো তো? অনেকগুলো নেফ্রন আছে, 10 থেকে 20 লক্ষের মতো নাকি। এই নেফ্রনের ভেতরেই তো এই যে এই জায়গাটা দেখো তো ভাই, এই যে জায়গাটা, রাইট? তো এই জায়গা, এই যে একটা নেফ্রন রাখলাম, এটা হলো একটা সিঙ্গেল নেফ্রন, এটা একটা সিঙ্গেল নেফ্রন, ঠিক না ভাইয়া? এই নেফ্রনের ভেতরের এই যে দেখো এটার নামই তো কি? অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক না ভাইয়া? এই অ্যাফারেন্ট আর্টারিওলের ভেতরেই তো কি আছে? এই যে যে আমি যেটা হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এই যে কোষগুলা, এই কোষগুলার নামই তো কি ভাইয়া বলো তো? জাক্সটা মেডুলারি
জাক্সটা মেডুলারি সেল, ঠিক না ভাইয়া? তো যখন এই ব্লাড প্রেশারটা হচ্ছে, আমি আবার ব্লাড প্রেশার বলছি, এক্সট্রিমলি সরি ভাই, আয়তন যখন কমে তখন প্রেশার কমে। প্রেশার মানে তো ব্লাড প্রেশারে রে ভাই, ঠিকই আছে, অত ভুল বলি নাই। তো যখন ব্লাড প্রেশার কমে তখন হচ্ছে একটা স্টিমুলেশন তৈরি হয়, একটা কী তৈরি হয়, একটা উদ্দীপনা তৈরি হয়। এই উদ্দীপনাটা অবভিয়াসলি কে বহন করতেছে বুঝতেই পারতেছেন, বায়োরিসেপ্টর। বায়োরিসেপ্টর বহন করে কোথায় নিয়ে আসে জানো? কিডনিতে নিয়ে আসে। কিডনির মোর স্পেসিফিকলি নেফ্রন নিয়ে আসে। নেফ্রনের মোর স্পেসিফিকলি জাক্সটা মেডুলারি সেলে নিয়ে আসে, এবং এই জাক্সটা মেডুলারি সেল থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনের নাম হচ্ছে রেনিন হরমোন। কোন হরমোন ভাইয়া? রেনিন হরমোন। এই রেনিন হরমোনের মেকানিজমের ফলে আমাদের যে রক্তের যে আয়তন, সে আয়তনটা আবার বৃদ্ধি পাবে এবং প্রেশারটা আরও বৃদ্ধি পাবে। তোমরা যদি কেউ জানতে চাও যে রেনিন হরমোনটা কিভাবে, এই মেকানিজমটা যদি তোমরা কেউ জানতে চাও যে রেনিন হরমোনটা কিভাবে ব্লাড প্রেশারটাকে বাড়ায় অথবা আয়তনটাকে বাড়ায়, তাহলে আমাকে জানাতে পারো। কারণ এই মেকানিজমটা তোমাদের বইয়ে নাই, আর এই মেকানিজমটা মানে পড়ার দরকার নাই। তুমি যদি জানতে চাও জানতে পারো, জানতে চাইলে ভাইকে জানাবা। ভাইয়া তাহলে ওইটা নিয়ে একটা আলাদাভাবে তোমাদের ধরো বেশি সময় লাগবে না, ধরো ভাইয়া 5 মিনিট লাগবে, জানতে চাইলে বলবা ভাইয়াকে। কারণ ভাইয়া চাই না এমন কোনো জিনিস পড়াইতে, মেডিকেলিও কোনো জিনিস তোমাদের আমি পড়াইতে চাই না যেগুলো তোমাদের সিলেবাসে নেই। আমি এমন জিনিস নিয়েই তোমাদের সুপার সিম্পলিফাইড ওয়েতে পড়াইতেছি যেগুলো তোমার বই আছে, যেগুলো তোমার লাগবে পরীক্ষায়, যেটা তোমার এডমিশন টেস্টে লাগবে। রেনিন হরমোন কিভাবে ব্লাড প্রেশারটাকে হচ্ছে তোমার বাড়ায় বা কিভাবে আয়তনটাকে বাড়ায়, এটা তোমার পরীক্ষায় আসবে না, এডমিশনে আসবে না, তো তোমার জানার দরকার নেই। এটা তুমি যদি আল্লাহ যদি তোমার তকদিরে তুমি যদি মেডিকেলে চান্স পাও অথবা তুমি যদি বায়োলজি সেক্টর নিয়ে যদি পড়াশোনা করো হায়ার স্টাডিজে, তুমি এমনিই জানবা। ইঞ্জিনিয়ারিং গেলে তা জানতেছো না, যদি মেডিকেলে বা যদি বায়োলজি সেক্টরে আসো তাহলে এমনি জানতে পারবা। তাও যদি তোমরা জানতে চাও কৌতূহল বসিত কিউরিসিটির উপর ভিত্তি করে, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ছোট্ট করে জানাই দেবো যে রেনিন হরমোনটা কীভাবে ব্লাড প্রেশার বাড়ায় বা আয়তনটাকে বাড়ায়। জাস্ট এটা এখন মনে রাখো যে জাক্সটা মেডুলারি সেল থেকে একটা হরমোন নিঃসৃত হবে, যেই হরমোনের নাম হচ্ছে তোমার রেনিন হরমোন। আর এই রেনিন হরমোনটা হচ্ছে মূলত আয়তনটাকে বাড়াবে এবং প্রেশারটা বাড়াবে। তাইলে দেখো ভাইয়া, নিম্নচাপ ব্যারিসেপ্টরের মূলত আমরা দুইটা মেকানিজম বললাম। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা হাইপোথ্যালামাসের মাধ্যমে মেকানিজম, আরেকটা মেকানিজম আমরা বললাম হচ্ছে এই যে জাক্সটা মেডুলারি অ্যাপারেটাসের জাক্সটা মেডুলারি সেলের মাধ্যমে। তো দুইটা সিস্টেমের মাধ্যমে, একটা হচ্ছে রেচন সিস্টেম আর একটা হচ্ছে তোমার রক্ত সংবহন সিস্টেম। এই দুইটা সিস্টেমের সাথেই কিন্তু নিম্নচাপ ব্যারিসেপ্টরটা যুক্ত। ভাইয়াকে এখন তোমরা অ্যাসিওর করে বলো তো, উচ্চচাপ ব্যারিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারিসেপ্টর তুমি কি তোমার আরেকটা বন্ধুরে বুঝাইতে পারবা না? আরও বুঝাইতে পারবা। দেখো তোমাদের যদি আমি এখন একটু বই থেকে একটু দেখাই, না তো বলবো ভাই কি পড়াইলেন, বই দেখাইতেছেন না। দেখো, বড় বড় সিস্টেমিক শিরা পালমোনারি রক্তবাহিকা ডান এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরে ব্যারিসেপ্টরের এ ধরনের। বললাম না, ওই ব্যারিসেপ্টরের প্রথমেই অবস্থান পড়াবে তোমাদের বইও, কিন্তু শুরুতে অবস্থান দেওয়া। তারপরে কি, এই সব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। দেখছো রক্তের আয়তন। ভাইয়া তোমাদের একটা কথা বলি, আমি পারতাম তোমাদেরকে এই বইয়ের লাইন ধরে ধরে প্রত্যেকটা লাইন পড়াইতাম, যেভাবে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের সময় এডমিশনের সময় ক্লাসগুলো করানো হয়। তো ভাইয়া চাচ্ছি কি, আগে আমার মতো করে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে। দেখো তো ভাইয়া, আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে কি সুন্দর মতো প্রথমে নিম্নচাপ ব্যারিসেপ্টর অবস্থানটা বুঝাইলাম, তারপরে হচ্ছে নিম্নচাপ ব্যারিসেপ্টর আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কীভাবে যুক্ত ওটা বুঝাইলাম, তারপর তোমাদের আমি বুঝাইলাম জাক্সট্রা মেডুলারি সেল কি, জাক্সট্রা মেডুলারি অ্যাপারেটাস কি, তারপর আমি তোমাদের বুঝাইলাম যে ব্লাড প্রেশার বা আয়তনের সাথে জাক্সট্রা মেডুলারি সেল এবং রেনিনের কি সম্পর্ক। এক্স্যাক্ট এই কথাগুলাই রে ভাই তোমার বইয়ে দেওয়া আছে এবং এই কথাগুলাই স্লাইডে আছে। আমি যদি ডিরেক্ট স্লাইডে লাভ দিতাম আর ডিরেক্ট স্লাইড লাইন টু লাইন যদি পড়ে তোমাদের বুঝাইতে যেতাম, আমি জানি যে তোমরা বুঝবা না, একদম শিওর বুঝবা না। তো এর আগে করলাম কি, এর জন্যই আগে আমি আমার মতো করে বুঝাইলাম যেন তোমাদের এই জিনিসগুলো খুবই সহজ লাগে। এখন দেখো, এখন যখন ভাইয়া রিডিং পড়তেছি, তোমার রিডিং পড়াটা তোমার সহজ লাগবে। দেখো, রক্তের আয়তন যখন কমে যায়, আয়তন যখন কমে তখন কি হবে, রক্তচাপও কমে যাবে। এটা তো ভাই কতবার লিখতেছি আমরা, রক্তচাপ কমবে, যার কারণে আয়তন রিসেপ্টর মস্তিষ্কে হাইপোথ্যালামাস একটা বার্তা প্রেরণ করবে। হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ মানে পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন বেড়ে যাবা। ভ্যাসোপ্রেসিন বাড়া, তারপর ভ্যাসোপ্রেসিন দুইটা কাজ করবে। দেখো এই লাইনে লেখা, ভ্যাসোপ্রেসিন করবে কি, পানি পুনঃশোষণ বাড়াই দিবে, অথবা সে কি করবে, রক্তনালীকে সংকোচন করবে। তোমরা এটাও জানো যে কেন সে রক্তনালীকে সংকোচন করতেছে, কারণ সে একটা কি বলতো, সে একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। আচ্ছা, তারপর দেখো তো কি লেখা, যে যখন রক্তের আয়তন কমে যাবে তখন কি হবে, সিম্পেথেটিক স্নায়ুগুলা রক্তের অন্তর্বাহী ধমনী জাক্সটা মেডুলারি কোষ থেকে রেনিন হরমোন ক্ষরণ করবে। এই রেনিন হরমোনটা পরবর্তীতে আয়তন বাড়াবে, চাপ বাড়াবে। দেখো তো এখন বইয়ের কথাগুলা তুমি জাস্ট আজমল স্যার বই বাই করবা আর শুধু পৃষ্ঠা উল্টাবা, তোমার এত বেশি সহজ লাগবে বইগুলা। এর জন্য ভাই বলছি, ভাই যেভাবে বুঝাই এক বইটা বুঝো, তারপর হচ্ছে তুমি তোমার বই দেখো, এই দেখো প্রত্যেকটা লাইন তোমার একদম সহজ সহজ লাগবে, মনে হবে এগুলো তো পড়ছি, আসলে আমার ক্লাস করছো, রাইট? তো
উচ্চচাপ ব্যারিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারিসেপ্টর পড়ানোর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ব্যারিসেপ্টরটা একদম কমপ্লিট করে ফেললাম। তো এখন জাস্ট আমার মতো করে নোটটা করে ফেলবা, চিত্রটা আঁকবা, আর হচ্ছে বই থেকে একবার পড়ে ফেলবা, একদম ইজি লাগবে তোমার, একদম মানে পানির মতো সহজ লাগবে। আরেকটা বন্ধুরে তুমি আইনা বলতে পারবা যে এই আয় আমি তোরে বুঝাই দিই জিনিসটা। তো ব্যারিসেপ্টর দুইটা শেষ। এখন আমরা পড়ব হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশন। এখন ভাই বলবা ব্লাড সার্কুলেশন তো ভাই পড়ে ফেলছি, ব্লাড সার্কুলেশনকে আবার 4টা ভাগে ভাগ করা হয়, ওই 4টা ভাগ আমাদের একটু আলাদা আলাদা করে পড়তে হবে। তো চলো একটু ব্লাড সার্কুলেশনটাকে আমরা আলাদা আলাদাভাবে পড়ার চেষ্টা করি। এখন আমরা পর্ব হচ্ছে ভাইয়া মানবদেহের রক্ত সংবহন। যদিও ব্লাড সার্কুলেশন প্রসেসটা অলরেডি আমরা ক্লাস 1-এ করিয়ে ফেলছি, কিন্তু এখন দেখো আমরা এই টোটাল ব্লাড সার্কুলেশনটাকে 4 ভাগে ভাগ করব, একটু ডিটেলস এটা পড়তে হবে। তো দেখো হেডিং দেখো, মানবদেহের রক্ত সংবহন তন্ত্রকে বদ্ধ ধরনের। কেন বদ্ধ ধরনের? কারণ এগুলো হচ্ছে ধমনী শিরা এবং কৈশিক জালিকার মধ্যে হয়, এটা প্রাচীর দ্বারা ঘেরা একটা ব্লাড ভেসেলের মধ্যে হয়, এর ভিতরেই কিন্তু ব্লাড সার্কুলেশন হয়, দ্যাটস ওয়াই এটাকে বদ্ধ রক্ত সংবহন বলা হয়। এবং এটা হচ্ছে দ্বিচক্রীয় সংবহন বা ডাবল সার্কুলেশন। কেন ডাবল সার্কুলেশন? কারণ এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যায় এবং অক্সিজেন যায়, এই দুই ধরনের গ্যাসীয় আদান প্রদান হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে দ্বিচক্রীয় বা ডাবল সার্কুলেশন। এবং একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি। ওকে, এখন আমরা প্রথমে আগে সিস্টেমিক এবং পালমোনারি রক্ত সংবহনটা খুব ভালো মতো বুঝবো। এই যে পোর্টাল, যেটা পোর্টালটা হচ্ছে এত ঝামেলার একটা সার্কুলেশন, এত কিছু তোমাদের মনে রাখতে হবে, তারপরে ভাইয়া হচ্ছে সুপার সিম্পলিফাইড ওয়েতে তোমাদের সামনে উপস্থাপন করবো, প্যারা নিও না। তো আগে আমরা পড়ে ফেলি চলো সিস্টেমিক সংবহনটা, এই টোটাল সিস্টেমিক সংবহনটা। তো এই স্লাইডের দিকে না তাকে চলো আমরা যে চিত্রের দিকে। এই চিত্রটা কি তোমাদের পরিচিত মনে হইতেছে না? দেখো তো ভাইয়া, এই চিত্রে ভাইয়া উল্লেখ করছি যত ধরনের কম্পার্টমেন্ট আছে, ডান এট্রিয়াম বাম এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল, মানে আমাদের যে আলটিমেট পিকচারটার কথা মনে আছে তো, এটা কিন্তু আমাদের সেই আলটিমেট পিকচারটা। ভাই আগে এঁকে ফেললাম এটা, সরি হুট করে তোমাদের সামনে এই চিত্রটা এঁকে ফেলছি, এখন তোমরা একটু এঁকে ফেলো আলটিমেট পিকচারটা। আমি তোমাদের কিন্তু ক্লাস 1-এই বলছি যে আলটিমেট পিকচারটা একদম মুখস্থ রাখতেই হবে। তো আলটিমেট পিকচার আমাদের এই, তো সেই আলটিমেট পিকচারেই কিন্তু আমরা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, সবগুলোকে আলাদা করছি। আমরা জানি আমাদের এই লাং থেকে অক্সিজেন আসে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে, বাম এট্রিয়াম থেকে বাইকাসপিড বাল্ব হয়ে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক বাল্ব হয়ে আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে আমাদের বডিতে যায়। পরবর্তীতে আমাদের বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যায় ডান এট্রিয়ামে, ডান এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্ব পার হয়ে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি সেমিলুনার কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনীর মাধ্যমে চলে যায় লাং, লাং থেকে পরবর্তীতে এনভায়রনমেন্ট। এই যে টোটাল যে সার্কুলেশনটা বললাম, এই সার্কুলেশনের মধ্যে দুইটা সার্কুলেশন আছে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা কি ভাইয়া সিস্টেমিক সার্কুলেশন, আরেকটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। তো আমি তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে এই দুইটা সার্কুলেশন একটু বুঝাবো, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশনটা শুরু হয় মনে রাখবা সবসময় বাম ভেন্ট্রিকল থেকে। কোথায় থেকে ভাই? বাম ভেন্ট্রিকল। আমি তোমাদেরকে এটা নাম্বারিংয়ের মাধ্যমে শিখাবো। তো প্রথম 1 নাম্বার আমি কোথায় দেবো? 1 নাম্বার আমি দেবো বাম ভেন্ট্রিকলে, বাম ভেন্ট্রিকলে। তো 1 নাম্বার হচ্ছে বাম ভেন্ট্রিকল। তো দেখো তো বাম ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় গেল বলো তো ভাইয়াকে? আর্চ অফ অ্যাওর্টাতে। তাহলে আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে 2 নাম্বারে, ঠিক না ভাইয়া? 2 নাম্বার থেকে কোথায় চলে গেল? 3 নাম্বারে, মানে আমাদের সম্পূর্ণ শরীরে, সম্পূর্ণ শরীর থেকে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় গেল বলো তো ভাইয়া? সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। তার মানে এই দুইটা মহাশিরাকে আমি দেবো 4 নাম্বার। এই দুইটার মাধ্যমে কোথায় চলে গেল? ডান এট্রিয়াম, ডান এট্রিয়ামকে দেবো আমি 5 নাম্বার। ডান এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্ব বের হয়ে কোথায় আসলো? ডান ভেন্ট্রিকল, এবং ডান ভেন্ট্রিকল এসে শেষ হয়, মানে 6। 1 থেকে শুরু করে যে 6, এই টোটাল পাথওয়েটাকে বলা হয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। খুব সহজ না? কারণ কেন সহজ মনে হচ্ছে জানো? কারণ আমরা সার্কুলেশন পড়ে ফেলছি অলরেডি। তার মানে কি সিস্টেমিক সার্কুলেশনটা শুরু হয় বাম ভেন্ট্রিকল থেকে। বাম ভেন্ট্রিকল থেকে প্রথমে যাবে হচ্ছে অ্যাওর্টাতে, অ্যাওর্টা দিয়ে যাবে হচ্ছে আমাদের হিউম্যান বডি, হিউম্যান বডির যে কোষ আছে, টিস্যু আছে, সেগুলোর কার্যকলাপে, যার ফলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, রাইট ভাইয়া? সেই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভাতে যাবে। সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় চলে যাবে? ডান এট্রিয়ামে চলে যাবে, ঠিক না ভাইয়া? ডান এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে চলে যাবে ডান ভেন্ট্রিকল। এই হচ্ছে রাস্তা শেষ, এই হচ্ছে যাত্রা তার শেষ। বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে হিউম্যান বডি, হিউম্যান বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপর ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। তো কে কোথায় আদান প্রদান হয় এটি আমাদের দেখতে হবে, যে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে অক্সিজেন, অ্যাওর্টা থেকে হিউম্যান বডিতেও অক্সিজেন, কিন্তু যখন হিউম্যান বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আবার সুপিরিয়র ভেনা কাভা থেকে আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান এট্রিয়ামে যায় কার্বন ডাইঅক্সাইড, আবার ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলেও কে যায়? কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি বাম ভেন্ট্রিকলে শুরু, ডান ভেন্ট্রিকলে শেষ, মানে ভেন্ট্রিকলেই শুরু ভেন্ট্রিকলেই শেষ হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। কোনো ঝামেলা আছে? আই গেস কোনো ঝামেলা নেই, কারণ এই চিত্র তো তুমি জানো। পালমোনারি সার্কুলেশন, কোন সার্কুলেশন? পালমোনারি সার্কুলেশন। দেখো
এই যে ডান ভেন্ট্রিকল যেখানে হচ্ছে রক্ত এসে থেমে আছে, সেই রক্তটা এই পালমোনারি ধমনির মাধ্যমে ডান ভেন্ট্রিকল থেকে এই শুরু হবে, তাহলে ডান ভেন্ট্রিকল থেকে শুরুটা কোথায় থেকে, ডান ভেন্ট্রিকল থেকে হচ্ছে 1 নাম্বার, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী মানে 2 নাম্বার, পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যায়, লাং, লাং মানে 3 নাম্বার, লাং থেকে পরিবেশে চলে যায়। আবার সেই লাং থেকেই তো পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে বলতো ভাইয়া, বাম এট্রিয়ামে আসে। তার মানে কি ভাইয়া বলতো, পালমোনারি যে সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশনে মূলত দুইটা জিনিস যুক্ত, একটা হচ্ছে পালমোনারি ধমনী আর একটা হচ্ছে পালমোনারি শিরা। আর পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা ডিরেক্টলি কার সাথে যুক্ত ভাবে বলতো, লাং। তার মানে কি, যে সার্কুলেশনের সাথে লাং বা আমাদের যে ফুসফুস সেটা যুক্ত, সেটাকেই বলা হয় পালমোনারি সার্কুলেশন, রাইট? তো এখন দেখো পালমোনারি সার্কুলেশনের শুরু কোনটা, পালমোনারি সার্কুলেশন শুরু হচ্ছে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে চলে যায় কোথায় ভাবে বলতো, পালমোনারি ধমনীতে, পালমোনারি ধমনী থেকে চলে যায় লাং, আবার লাং থেকে ঘুরে আসে হচ্ছে পালমোনারি শিরাতে, পালমোনারি শিরা থেকে চলে যায় কোথায় ভাবে বলতো, পালমোনারি শিরা থেকে চলে যায় হচ্ছে এই যে শেষে বাম ভেন্ট্রিকলে, বাম এট্রিয়ামে। তার মানে কি, পালমোনারি সার্কুলেশন শুরু হয় ডান ভেন্ট্রিকলে, শেষ হয় কোথায়, বাম এট্রিয়াম। এই দেখো ডান ভেন্ট্রিকলে শুরু হয়েছে, এখানে এর জন্য আমরা 1 নাম্বার দিছি, আর বাম ভেন্ট্রিকলে দিছি 5 নাম্বার। তোমরা নাম্বারিংটা বুঝতে পারছো তো ভাইয়া? তাহলে দেখো তো, সিস্টেমিক সার্কুলেশনে 1 থেকে 6 এবং পালমোনারি সার্কুলেশন 1 থেকে 5, এই নাম্বারিংয়ের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দর মতো এই চিত্রের মাধ্যমে কিন্তু সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনটা বুঝে গেলাম। আশা করি কোনো ঝামেলা নেই তোমাদের। এখন আমরা একটু মিলিয়ে পড়ি, অর্থাৎ আমাদের স্লাইডের সাথে মিলাই। দেখো, যে সংবহনে বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে রক্তবাহিকা বলতে এখানে সুপিরিয়র ভেনাকোভা, ইনফিরিয়র ভেনাকোভা এবং অ্যাওর্টাকে বুঝাইছে, যে ডান এট্রিয়ামে ফিরে আসে। দেখো তো কোনটা থেকে কোনটা, বাম ভেন্ট্রিকল থেকে কোথায় ফিরে আসে, ডান এট্রিয়াম। দেখো তো আমাদের 1 আর 6 এটা কিনা, 1 এবং 6 এটাই কিনা, একটু খেয়াল করো চিত্রে। এই দেখো ডান ভেন্ট্রিকল থেকে একদম ডান ডান ভেন্ট্রিকল, 2 ভেন্ট্রিকলে চলে আসে, বাম ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে। তো এই জিনিসটাকেই বলা হয় কি, সিস্টেমিক সার্কুলেশন। অ্যাওরটা এখানে সাহায্য করে, আর সুপিরিয়র ভেনাকোভা, ইনফিরিয়র ভেনাকোভা সাহায্য করে। এর জন্য ভাই দুইটা প্যাসেজটাকে আলাদা করছি। আর টোটাল সিস্টেমিক সার্কুলেশনের সময় লাগে 25 থেকে 30 মিনিট। দেখো ভাই, এই যে দুইটা প্যাসেজ, 1 নাম্বার প্যাসেজ এবং 2 নাম্বার প্যাসেজ, এই দুইটা প্যাসেজে একই কথা লেখা, যে অ্যাওর্টার মাধ্যমে, সংকোচনের মাধ্যমে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে ধমনীতে প্রবেশ করে, ফলে পরবর্তীতে দেহ বলতে হিউম্যান বডি টিস্যু এবং অঙ্গের ধমনিকা এবং কৈশিক নালিকার মাধ্যমে দেহের ভিতরে প্রবাহিত হয়। আর নিচেরটা লেখছে সুপিরিয়র ভেনাকোভা বা ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফিরিয়র ভেনাকোভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায় চলে যায়, ডান এট্রিয়ামে। ডান এট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে, ডান এট্রিয়াম থেকে কোথায় যায় রক্ত, ডান ভেন্ট্রিকলে। তার মানে কি, এই যে ভাইয়া আমরা যেগুলো চিত্রের মাধ্যমে শিখলাম, সেগুলোই এখানে কথার মাধ্যমে দেওয়া। তো এর জন্য ভাইয়াকে তোমাদের চিত্র পড়াইলাম, তারপরে কথাতে গেলাম। দেখো তো তোমাদের এখন ইজি লাগতেছে না? সিস্টেমিক সংবহনের গুরুত্ব কি, দেহকোষের চারপাশে অবস্থিত কৈশিক জালিকা অতিক্রমকালে কোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থের মাধ্যমে অপসারণ করাটা। একটা দেখো, অক্সিজেনটাকে কি করা, অক্সিজেনটাকে সরবরাহ করা, অক্সিজেনটা দেহের জন্য সরবরাহ করা, আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমাদের জন্য ক্ষতিকর, দ্যাটস ওয়াই এটাকে অপসারণ করা। দেখো তো কার্বন ডাইঅক্সাইডকে দেখো তো, এই দেখো লাংয়ের মাধ্যমে কি অপসারণ করি না আমরা, আর অক্সিজেনটাকে কোথায় দিই, আমাদের হিউম্যান বডিতে অক্সিজেনটা ইন করি না। তো এই কথাটাই হচ্ছে সিস্টেমিক সংবহনের কাজ। এখন দেখো পালমোনারি সংবহন কোনটা, যেটা হচ্ছে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায়, আবার ফুসফুস থেকে বাম এট্রিয়ামে ফিরে। বাম এট্রিয়ামে কিসের মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে। এই কথাগুলাই লেখা। তোমরা জাস্ট এই লাইনগুলো পড়লে তোমরা একদম এমনিই বুঝতে পারবা। কারণ কি, তোমরা তো ভাই এই বড় চিত্রটা পারো, এই চিত্রটা তোমার মাথায়, যে ভাই দেখেন, যখন সিস্টেমিক সংবহন শেষ হওয়ার পর যখন পালমোনারি সার্কুলেশনটা শুরু হয় ডান ভেন্ট্রিকল থেকে, সেইখানে একটা কপাটিকা পার হয়, সেই কপাটিকার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। এটা করে কি, পালমোনারি ধমনীতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, সেই পালমোনারি ধমনী আবার ফিরে যায় হচ্ছে লাংয়ে, লাংটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে অপসারণ করে। পরবর্তীতে দেহে গৃহীত অক্সিজেনটাকে পালমোনারি শিরা কোথায় নিয়ে আসে, আবার বাম এট্রিয়ামে নিয়ে আসে। তো এই টোটাল পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনির যে কাজগুলো, এগুলোই হচ্ছে পালমোনারি সার্কুলেশনের। তো তোমরা একবার বলো তো, পালমোনারি সার্কুলেশনের কি তোমাদের কোনো ঝামেলা আছে? আই গেস নো। এখন 3 নম্বরে দেখো, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, যেটা আমরা পড়ে ফেললাম, সিস্টেমিক সংবহন শেষ, পালমোনারি সংবহন শেষ। এখন আমরা পড়বো পোর্টাল সংবহন, এটা খুবই ঝামেলা। চলো পোর্টাল সংবহন আমরা একটু পড়ে ফেলি। এখানে আমরা চিত্র রাখবো, খেয়াল করো ভাইয়া। পোর্টাল সংবহন তন্ত্রের সাথে, যেহেতু আমরা এখন পোর্টাল সার্কুলেশন পড়তেছি, পোর্টাল সার্কুলেশনের সাথে মূলত আমাদের পোর্টাল সিস্টেম যুক্ত। কি সিস্টেম যুক্ত ভাইয়া? পোর্টাল সিস্টেম। আর আমাদের পোর্টাল সিস্টেমের সাথে কতগুলো অঙ্গ জড়িত, কতগুলো কি বলছি ভাইয়া, অঙ্গ জড়িত, যেগুলোকে আমরা বলি পৌষ্টিক অঙ্গ।
অর্থাৎ আমাদের পৌষ্টিক অঙ্গগুলা মূলত হচ্ছে আমাদের পোর্টাল সংবহনতন্ত্র বা পোর্টাল সিস্টেমের সাথে যুক্ত। তো আমাদের পৌষ্টিক অঙ্গগুলা কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের পুষ্টি উপাদান শোষণ, পরিপাক এবং অ্যাবজর্পশন অর্থাৎ ডাইজেশন অ্যাবজর্পশনে সাহায্য করে। এর মধ্যে আছে হচ্ছে দেখো এই প্রথম যে চিত্রটা, এটার নাম হচ্ছে লিভার। এটার নাম কি ভাইয়া? লিভার, জানি আমরা। এই যে চিত্রটা, এটার নাম হচ্ছে স্টামাক, ঠিক না ভাইয়া? স্টামাক। এটার নাম কি ভাইয়া বলো তো? স্প্লিন, ঠিক না ভাইয়া? স্প্লিন। আচ্ছা, বাংলা বলি আমি তোমাদের, বাংলা বা প্লিহা যেটাকে বলি আমরা। আর এইটার নাম কি? এটা হচ্ছে যেমন ওই যে কিসের মতো, কাঁচামরিচের মতো দেখতে, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এটার নাম কি ভাইয়া? প্যানক্রিয়াস, বা যেটার বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে অগ্নাশয়, 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 অগ্নাশয়। আর স্টামাক মানে পাকস্থলী, স্টামাক বা যেটাকে আমরা বলি পাকস্থলী। আর লাং, সরি লাং মানে ফুসফুস, আর লিভার মানে হচ্ছে তোমার যকৃৎ, যকৃৎ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই নিচে এইটাকে আমরা বলবো মলাশয়, মলাশয় বা রেকটাম, মলাশয় বা রেকটাম। আর এইটা হচ্ছে আমাদের কোন ইন্টেস্টাইন? এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন। তো এই সবগুলো অঙ্গই কিন্তু আমাদের আচ্ছা, এর উপরে আছে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো এই প্রত্যেকটা অঙ্গই কিন্তু আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশ, ঠিক আছে ভাইয়া? তো চিন্তা করো, এইটুক নিয়ে আমাদের অ্যাবডোমেন গঠিত। এই অ্যাবডোমেনের ঠিক উপরেই কি আমরা হার্টের অবস্থান করছি না? তো হার্টের এই যে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনাকোভা, ইনফিরিয়র ভেনাকোভা বা নিম্ন মহাশিরা। আমি কি বলছিলাম তোমাদের, কি মনে আছে ভাইয়া? আমি একটা কথা বলছিলাম যে ইনফিরিয়র ভেনাকোভা আমার শরীরের নিচের অংশ থেকে রক্ত সাপ্লাই করে। আর নিচের অংশ বলতেই তো এই অংশগুলোকে বোঝায়, রাইট ভাইয়া? তার মানে আমার যে পৌষ্টিক অঙ্গগুলো, সেই পৌষ্টিক অঙ্গগুলো থেকে রক্ত ব্লাডে নিয়ে আসে ইনফিরিয়র ভেনাকোভা। এখন আমরা এই জিনিসটা পড়বো যে ইনফিরিয়র ভেনাকোভার সাথে এই অঙ্গগুলো কিভাবে যুক্ত। এই যে ইনফিরিয়র ভেনাকোভার সাথে এই অঙ্গগুলোর যুক্ত হওয়ার যে মেকানিজমটা পড়া, এই জিনিসটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো যেহেতু এখানে অনেক আর্টারির ঝামেলা, দেখো এখানের ইনফিরিয়র ভেনাকোভার সাথে মূলত যোগ হয় একটা আর্টারি, যেটা হচ্ছে বস আর্টারি। এইটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে পোর্টাল আর্টারি। এইটার নাম আগে, সবার আগে এটার নাম দিয়ে দিই। এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। এটার নাম কি? হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন। এই হেপাটিক পোর্টাল ভেইনের সাথেই হচ্ছে সবাই এসে যুক্ত হয়, ঠিক আছে ভাইয়া? তো কে কোথা থেকে কিভাবে যুক্ত, এটা আমরা দেখবো। প্রথমে দেখো এই যে পাকস্থলী থেকে যে দুইজন বের হয়েছে, দেখছো? পাকস্থলী থেকে সবুজ কালারের যে দুইজন বের হয়েছে, এই দুইজনের নাম, আমরা সবসময় বলি না পাকস্থলীতে যখন প্রদাহ হয় তখন আমরা সেটাকে গ্যাস্ট্রিক বলি, রাইট ভাইয়া? যখন কখনো ইনফ্ল্যামেশন হয় বা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় তখন সেটাকে আমরা বলি প্রদাহ হয়েছে, তো গ্যাস্ট্রিক বলি আমরা এটাকে। তো পাকস্থলী ওয়ার্ডের সাথে গ্যাস্ট্রিক যুক্ত, যেভাবে আমরা বারবার আমি তোমাদের বলি না হৃৎপিণ্ড মানে কার্ডিয়াক, রেনাল মানে হচ্ছে রেচন, নিউরো মানে মাথা, তারপর হচ্ছে রেসপিরেটরি মানে শ্বাস, ঠিক তেমনই স্টামাক মানে হচ্ছে মনে রাখবা গ্যাস্ট্রিক। এর জন্য স্টামাক থেকে যে আর্টারিগুলো বের হয়, ভেইনগুলো বের হয়, এদের নাম হচ্ছে তোমার রাইট এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর্টারি সরি আর্টারি। একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আরেকটা নাম হচ্ছে, এটার নাম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে এই দুইটা আর্টারি কার থেকে বের হয়? দুইটা গ্যাস্ট্রিক আর্টারি কার থেকে বের হয়? দুইটা গ্যাস্ট্রিক আর্টারি বের হয় পাকস্থলী থেকে, ঠিক আছে ভাইয়া? তো পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক আর্টারি দুইটা বের হয়, ওই দেখো তারা কিন্তু সেই হেপাটিক পোর্টাল ভেইনে এসে যুক্ত হয়েছে। গেল স্প্লিন থেকে যেটা বের হইলো, ওই স্প্লিন থেকে যে নীল কালার যেটা বের হয় সেটাকে বলা হয় স্প্লেনিক ভেইন। কি বলা হয়? স্প্লেনিক ভেইন। নাম দেখেই তোমরা বুঝতেছো, স্প্লিন থেকে স্প্লেনিক। দেখো ভাইয়া স্প্লেনিক ভেইনের কতগুলা শাখা প্রশাখা, দেখো কতগুলা শাখা, কতগুলা শাখা না ভেইন কিন্তু তোমার এইখানে বের হয়েছে। কোথায় বের হয়েছে বলো তো ভাইয়া? এই প্যানক্রিয়াসে বের হয়েছে। এই প্যানক্রিয়াসে যেগুলো বের হয়েছে এগুলোকে বলা হয় প্যানক্রিয়াটিক আর্টারি, প্যানক্রিয়াটিক আর্টারি, প্যানক্রিয়াটিক আর্টারি। ও সরি ভাইয়া, সরি সরি, স্প্লেনিক আর্টারি হবে, আমি ভেইন লিখছি কেন, সরি সরি সরি, এগুলো স্প্লেনিক ভেইন হবে, সরি স্প্লেনিক আর্টারি হবে, স্প্লেনিক আর্টারি। তাহলে স্প্লিন থেকে বের হলে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি কিছু শাখা প্রশাখাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক আর্টারি, রাইট ভাইয়া? প্যানক্রিয়াটিক আর্টারি স্প্লেনিক আর্টারির সাথে দুইজন একসাথে হয়ে কোথায় এসে যুক্ত হয়েছে দেখো তো? হেপাটিক পোর্টাল ভেইন এসে যুক্ত হয়েছে, শেষ, আর কোনো কথা নেই। স্মল ইন্টেস্টাইন থেকে এই যে হলুদ কালার যেগুলো বের হয়েছে সেগুলোকে বলা হয় মেসেন্টেরিক আর্টারি। কি আর্টারি ভাইয়া? মেসেন্টেরিক, মেসেন্টেরিক আর্টারি। এই মেসেন্টেরিক আর্টারিগুলো কোথায় এসে যুক্ত হয়েছে? মেসেন্টেরিক আর্টারিগুলোও এসে যুক্ত হয়েছে এই হেপাটিক পোর্টাল ভেইনে। আবার দেখো এই যে রেকটাম থেকে, দেখো সবুজ কালার যেগুলো আসছে, রেকটাম থেকে আসছে হচ্ছে রেকটাল আর্টারি। কি আর্টারি ভাইয়া? রেকটাল আর্টারি। নাম কিন্তু সেম, দেখো রেকটাল আর্টারি, রেকটাম রেকটাল, রেকটাম আর্টারি। তারপর এখানে আছে সিকাম আছে, এখানে সিকাম আছে, সিকাম থেকে সিকাম আছে,
সিকাম থেকে আসছে হচ্ছে সিকাল আর্টারি, সিকাল আর্টারি, সিকাল আর্টারি। আমরা জানি না সিকামের সাথে অ্যাপেন্ডিক্স আছে, তোমরা যারা তৃতীয় অধ্যায় খুব ভালো মতো পারো তারা কিন্তু ধরতে পারতেছো জিনিসটা। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স আছে, এখানে আছে অ্যাপেন্ডিকুলার আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই যতগুলো আর্টারি, তিনোটা আর্টারি একসাথে হয়ে, দেখো তিনোটা আর্টারি একসাথে হয়ে কোথায় যুক্ত হয়েছে? হেপাটিক পোর্টাল ভেন। মানে সবার গন্তব্যস্থল কোথায়? হেপাটিক পোর্টাল ভেন। আর হেপাটিক পোর্টাল ভেনগুলা পরবর্তীতে দেখো এই তোমার লিভারকে পাস হয়ে কার সাথে যুক্ত হবে? ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা মানেই হচ্ছে কার সাথে যুক্ত হওয়া? হার্টের সাথে যুক্ত হওয়া। তোমরা বুঝতে পারলা তো আসলে কিভাবে এই জিনিসগুলো হয়েছে, কিভাবে অ্যাপেন্ডিকুলার আর্টারি, রেকটাল আর্টারি, সিলিয়াক আর্টারি থেকে এইসব কাহিনীগুলো হয়েছে। এই চিত্রটা বুঝতে পারছো? চিত্রটা যদি নাও বুঝতে পারো তোমাদের আমি আবার বুঝাইতেছি, কোনো প্যারা নাই ভাইয়া, তোমাদের সুন্দর মতো একটা চিত্র, একটা সিম্পলিফাইড চিত্রকে তোমাদের একটু বুঝাই। ভাইয়া কি বলছি? সব কিছুর মাথা হইল কে? সব কিছুর মাথা হিসেবে মনে রাখবা কাকে বলো তো ভাইয়া? সব কিছু, এই ধরো সবার বসকে, এখানে সবার বস হচ্ছে ইনফিরিয়র ভেনাকোভা। আমি বলছি ইনফিরিয়র ভেনাকোভার সাথে আসলে কে যুক্ত হয় বলো তো ভাইয়া? ইনফিরিয়র ভেনাকোভার সাথে যুক্ত হয় পোর্টাল হেপাটিক ভেইন, পোর্টাল হেপাটিক ভেইন যুক্ত হয়, ঠিক না ভাইয়া? তো আমরা দেখবো পোর্টাল হেপাটিক ভেইন থেকে কি কাহিনী হয়। তো এর নাম কি? এই যে যে জিনিসটা, এটার নাম হচ্ছে স্টামাক। স্টামাক থেকে কে এসে যুক্ত হবে? সরি, এই কালার দিয়ে দেখাই। স্টামাক থেকে কে এসে যুক্ত হবে? দেখো স্টামাক থেকে দুইজন আসবে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক না ভাইয়া? গ্যাস্ট্রিক আর্টারি, এটা স্টামাক থেকে আসলো, গেল, শেষ। এরপর ভাইয়া বললাম স্প্লিন থেকে, স্প্লিন থেকে কে আসবে? স্প্লিন থেকে আসবে হচ্ছে এই যে আসলে স্প্লেনিক আর্টারি। কার কাছে আসলো? স্প্লেনিক আর্টারি কোথায় আসছে ভাইয়া বলো তো? এটা আসছে হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইনে। তারপরে ভাইয়া বললাম যে আহ, কাঁচামরিচের মতো এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে কে আসবে? প্যানক্রিয়াস থেকে আসবে হচ্ছে প্যানক্রিয়াটিক আর্টারি, প্যানক্রিয়াটিক আর্টারি, গেল, শেষ। এরপর ভাইয়া বললাম যে এই স্মল ইন্টেস্টাইন থেকে কে আসবে? এই স্মল ইন্টেস্টাইন থেকেও আসবে, যার নাম হচ্ছে মেসেন্টেরিক আর্টারি। কি নাম ভাইয়া? মেসেন্টেরিক আর্টারি, মেসেন্টেরিক আর্টারি। তারপরে ভাইয়া কি বললাম? যে মলাশয়, যেটার নাম হচ্ছে রেকটাম, রেকটাম থেকে কে আসবে? রেকটাম থেকে আসবে হচ্ছে ভাইয়া বলছি রেকটাল আর্টারি, ঠিক না ভাইয়া? রেকটাল আর্টারি, রেকটাল আর্টারি, শেষ। তারপর ভাইয়া কি বললাম? যে সিকাম, সিকাম থেকে কে আসবে? সিকাম একদম শেষ প্রান্ত, সিকাম থেকে পোর্টাল ভেইনে কে আসবে? সিকাম থেকে আসবে হচ্ছে সিকাল আর্টারি, সিকাল আর্টারি। তারপর ভাইয়া কি বলছি? যে সিকামের সাথে একটা অংশ যুক্ত থাকে যেটার নাম আমরা জানি কি? অ্যাপেন্ডিক্স, ঠিক না ভাইয়া? যেটা পরবর্তীতে কেটে ফেলা হয়। অ্যাপেন্ডিক্স থেকে আসবে হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। কোন আর্টারি? অ্যাপেন্ডিকুলার আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি কোথায় আসবে? হেপাটিক পোর্টাল ভেইনে, পোর্টাল হেপাটিক ভেইনে, এবং সবগুলো একসাথে হয়ে হেপাটিক পোর্টাল ভেইনে আসবে, এবং হেপাটিক পোর্টাল ভেইনটা পরবর্তীতে কার সাথে যুক্ত হবে? এই ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হবে, এবং ইনফিরিয়র ভেনা কাভা পরবর্তীতে হার্টে এই রক্তটা সাপ্লাই দেবে। দেখো তো ভাইয়া বুঝতে পারছো কিনা? এখন কি এই চিত্রটা বুঝতে পারছো? এই বড় বিশাল কঠিন চিত্রটারই কিন্তু সুপার সিম্পলিফাইড চিত্রটা হলো এইটা। ভাইয়া বই নিয়েই বসছি, বুঝছো? এই বইটা নিয়েই তোমাদের পাশে বসছি আমি। এই দেখো এই চিত্রটা, এই চিত্রটার কথা ভাই বলতেছি। এই চিত্রটা কিন্তু তোমার বইয়ে দেয়া আছে। চিত্রটা খুবই কঠিন মনে হইতেছে। এই চিত্র থেকে কিন্তু মেডিকেল একটা প্রশ্ন মারছে, প্লাস আমি বোর্ডেও একটা প্রশ্ন দেখছি যে এই যে প্লিহা, এই যে প্লিহা, ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছিল, হ্যাঁ 23 সালে। এই যে প্লিহা, প্লিহা থেকে কোন আর্টারি বের হয়, এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছিল ঢাকা বোর্ড 2023 সালে। মানে কেউ পারেনি এমন একটা প্রশ্ন, খুবই অনলাইনের বিভিন্ন গ্রুপে কিন্তু অনেক হইচই পড়ছিল এটা নিয়ে। তো আমরা কিন্তু এখন জানি যে প্লিহা বা স্প্লিন থেকে যে আর্টারি বের হয় সেটার নাম হচ্ছে স্প্লিনিক আর্টারি, রাইট ভাইয়া? স্প্লিনিক আর্টারিটা পোর্টাল হেপাটিক ভেইনে এসে যুক্ত হয়। তো এই চিত্রটা, এই চিত্রটারই ব্যাখ্যা ভাইয়া তোমাদের এত সময় বুঝাইলাম, আর এই ব্যাখ্যাটাই মূলত হইলো হেপাটিক হেপাটিক সার্কুলেশন বা পোর্টাল সার্কুলেশন। আশা করি জিনিসটা বুঝতে পারছো, যদিও নামগুলো একটু কঠিন, কিন্তু নামগুলো দেখো একটা একটার সাথে কিন্তু যুক্ত। গ্যাস্ট্রিক, পাকস্থলী, স্প্লিন থেকে স্প্লিনিক, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক, মেসেন্টেরি থেকে মেসেন্টারিক। এই যে স্মল ইন্টেস্টাইন, এটার আরেকটা নাম হলো মেসেন্টেরি। কি নাম ভাইয়া? মেসেন্টেরি। মেসেন্টেরি নাম দেখেই সেই আর্টারির নাম হচ্ছে মেসেন্টেরিক আর্টারি। এটার নাম হচ্ছে রেকটাম, এটার নাম কি? রেকটাম, দ্যাটস ওয়াই তার আর্টারির নাম রেকটাল আর্টারি। এটার নাম সিকাম, দ্যাটস ওয়াই তার আর্টারির নাম হচ্ছে সিকাল আর্টারি। এটার নাম অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, দ্যাটস ওয়াই তার আর্টারির নাম অ্যাপেন্ডিকুলার আর্টারি। এখানে তো কঠিন একটা নামও নাই, একটার সাথে একটা যুক্ত, একটাও কিন্তু নতুন নাম না, সব হইলো তার অঙ্গের নাম, ঠিক আছে? যদি আমার থেকে কোনো শিরা বের হয় তাহলে আমি বলবো সিয়াম, সিকাম আর্টারি, মানে আমার ওই নামটার মতো একটা আর্টারি আমি বানাই ফেললাম, মানে তার নামেই তার আর্টারি, ঠিক আছে? সেটা পরবর্তী কোথায় সে যুক্ত হয়? ইনফিরিয়র ভেনা কাভাতে। এই হইলো আমার টোটাল পোর্টাল সার্কুলেশন। আশা করি জিনিসটা বুঝতে পারছো, শেষ। এখন দেখো ভাইয়া আমরা আসছে হচ্ছে করোনারি সার্কুলেশন। কোন সার্কুলেশন ভাইয়া? করোনারি সার্কুলেশন। এই চিত্রটাও ভাইয়া কিন্তু এঁকে রাখছি, দেখো করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনের মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে করোনারি আর্টারি নিয়ে আমরা কাজ করব,
করোনারি আর্টারি, আর এটা হচ্ছে করোনারি ভেইন নিয়ে আমরা কাজ করবো। এই করোনারি ভেইনের আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক ভেইন, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। তো দেখো ভাইয়া, এই যে হার্টের এই অংশটার নাম কিন্তু আমরা জানি, এই অংশটার নাম কি ভাই বলো তো? এই অংশটার নাম হচ্ছে অ্যাওর্টা। আমরা কিন্তু পড়ছি অ্যাওর্টা থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি, আর একটা হচ্ছে এই যে লাল যেটা রাইট করোনারি আর্টারি। তাহলে এই দুইটা আর্টারি হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই দিবে। আবার এটা হচ্ছে আর্টারি সাপ্লাই, এটা কি সাপ্লাই? আর্টারি সাপ্লাই। আবার দুইটা ভেইন আছে, একটা ভেইনের নাম এই যে সবুজ একটা ভেইন, এটার নাম হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন। কি নাম? গ্রেট কার্ডিয়াক ভেইন। আর এইটার নাম হচ্ছে স্মল কার্ডিয়াক ভেইন। এই দুইটা ভেইনের মাধ্যমে এবং পরবর্তীতে এই ভেইনগুলো পেছনের দিকে হচ্ছে একটা সাইনাস গঠন করবে, যেটার নাম আমরা জানি করোনারি সাইনাস। এরা হচ্ছে কি করবে? ব্লাড সাপ্লাই দেবে। অর্থাৎ আমাদের হৃদপ্রাচীরে, এই যে টোটাল হৃদপিণ্ডে যে ব্লাড সাপ্লাই প্রসেস, এই প্রসেসটা কি বলা হয়? করোনারি সার্কুলেশন, যেখানে হচ্ছে মূলত দুইটা করোনারি আর্টারি আর দুইটা করোনারি ভেইন হচ্ছে অ্যাটাচড। তো পালমোনারি সম্বন্ধ পড়ে ফেলছি আমরা। পোর্টাল সম্বন্ধ তোমরা খুব সুন্দর মতো বই দেখলেই পারবা, কারণ আমি তোমাদের একদম ডিটেলসে পড়াই ফেলছি, এটা পুরোটুকু ডিটেলসে পড়াইছি। হেপাটিকের রিপোর পারবা। এইটা দেখো, এই যে করোনারি সংবহন, দেহের রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসেবে আমৃত্যু যে অঙ্গটি আমাদেরকে রক্ত সংবহন দেয় সেটাই হচ্ছে ভাই হৃৎপিণ্ড। অক্সিজেন এবং পুষ্টি দেয় সেটাই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেন দরকার, নিজের জন্য। অর্থাৎ হৃৎপিণ্ড তো আমাদের সবসময়ই হচ্ছে কি করে? পুষ্টি সরবরাহ দেয়। ঠিক যেমন আমাদের পরিবারে বাবা হচ্ছে সবসময় আমাদের ঈদের সময় জামা কাপড় কিনে দেয়। এখন যদি তুমি বাবারই কোনো একটা জামা কাপড় গিফট দিলা, তার মানে কি? যেমন হৃৎপিণ্ডকে তুমি যদি কোনো একটা পুষ্টি বা অক্সিজেন সাপ্লাই দাও, ঠিক সেই জিনিসটাকেই বলা হচ্ছে করোনারি সংবহন। এই চাহিদা পূরণ করে করোনারি সংবহনের মাধ্যমে। করোনারি সংবহনের দুইটা জিনিস, একটা হচ্ছে করোনারি আর্টারি আর একটা হচ্ছে কার্ডিয়াক ভেইন। এখন দেখো, এই দেখো, হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত কখনোই হয় না। সিস্টেমিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে হৃৎপ্রাচীরে আমরা সাপ্লাই দিই। সিস্টেমিক ধমনি থেকে করোনারি ধমনি থেকে হৃৎপ্রাচীর থেকে করোনারি শিরা থেকে ডানেট্রিয়াম, এবং এখানে উৎপন্ন হয় করোনারি সাইনাস। এই হচ্ছে, এটা সহজ, মানে করোনারি সার্কুলেশন অনেক সহজ। এই কিন্তু আমরা পড়ে ফেললাম করোনারি সাইনাসও। তার মানে কি ভাই? দেখো, আমরা ব্লাড সার্কুলেশনের কয়টা জিনিস পড়লাম? আমরা ব্লাড সার্কুলেশনের সেই শুরু থেকে এতগুলা চিত্র পড়ে আমরা মানবদেহের রক্ত সংবহনের সিস্টেমিক সংবহনটা পড়ে ফেললাম, এই বড় চিত্র দিয়ে পালমোনারি সংবহনটা পড়ে ফেললাম। এরপরে একটু নতুন একটা জিনিস নিয়ে আমরা পোর্টাল সার্কুলেশন বা হেপাটিক সার্কুলেশনটা পড়লাম। এরপরে আমরা হার্টের নিজের যে পুষ্টি বা অক্সিজেন সাপ্লাই, সেটা হচ্ছে তোমার করোনারি সার্কুলেশন, সেটাও পড়ে ফেললাম। এই চারটা সার্কুলেশন আমরা একদম আপ টু ডেট করলাম। তো তোমাদের জন্য একটা কাজ হলো, এই যে পালমোনারি সার্কুলেশন যেটা আমরা পড়ছি আর সিস্টেমিক সার্কুলেশন, এটা তোমাদের বইয়ে আছে, আজমল স্যারের বইও আছে, আলিম স্যারের বইও আছে। এই দুইটা সার্কুলেশনের পার্থক্যটা শিখা, এটা তোমাদের কাজ। এটা যদি কোনো স্যার বা ভাইয়া বা কোনো কোচিং বা কোনো কলেজের স্যারদের যদি পড়াই দেওয়া লাগে, এটা তোমার ব্যর্থতা। তোমাকে যেহেতু পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন তোমারই উচিত নিজে থেকে এই জিনিসটা বানিয়ে লেখা। তাও যদি লাগে অবশ্যই বইয়ের হেল্প নিয়ে পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশনের পার্থক্যটা শিখে ফেলা। আশা করি এই টোটাল সার্কুলেশন প্রসেসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন পর্যন্ত আমরা ব্যারোরিসিপ্টর, উচ্চচাপ ব্যারোরিসিপ্টর, নিম্নচাপ ব্যারোরিসিপ্টর, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, হেপাটিক বা পোর্টাল সার্কুলেশন এবং করোনারি সার্কুলেশন পড়লাম। এই 6টা টপিক আশা করি আমি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদের কাছে ডেলিভারি দিতে পারছি এবং তোমরাও একদম সুন্দর মতো বুঝে নিতে পারছো।